Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোজকার সকাল থেকে আজকের দিনটা একটু অন্যরকম। আসলে আমার পদোন্নতি হয়েছে। শেষবার যে প্রজেক্টের কাজটা হাতে নিয়েছিলাম সেটা গত 3 মাসে সকলের কাজের মধ্যে সেরার সেরা স্থান পেয়েছে। এতে অফিসের লোকজন যেমন একটুখানি বেশি সম্মান দিয়েছেন, ঠিক তেমনি স্বল্প মাইনেতে বেশি খাটুনি খাটিয়ে নেবার চেষ্টাও করে চলেছেন। তবে শত দুঃখের মাঝেও এখান থেকে বিনামূল্যে একটা ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগও রয়েছে। অনিরুদ্ধ, বলছি আসছে শনিবার আমাকে হয়তো অফিসের কাজে একটু বাইরে যেতে হবে, বুঝলে? একজন কার্টুনিস্টের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পড়েছে। বেশ, তবে এর মধ্যেই যদি নতুন কোনো কেস এসে পড়ে তখন কিন্তু পার্থবাবুকে সঙ্গে নিলে আমাকে দোষারোপ করতে পারবে না। এটা তোমার মুখ না ভবিষ্যৎ নির্ধারণের যন্ত্র বলো তো? হ্যাঁ, কেসের নাম নিতে না দিতেই ঘন্টা বেজে উঠেছে। আগে গিয়ে দেখো তো কে এসেছে। হ্যাঁ, এই তো যাচ্ছি। হাতের সামনেই কয়েকটা কাগজ কোনো মতে গুছিয়ে নিয়ে দরজা খুলতেই সামনে দণ্ডায়মান একজন সুদর্শন ভদ্রলোকের দিকে দৃষ্টি গেল। পোশাক পরিচ্ছদ বেশ শৌখিন, চুলে আবার বাহারি কাট, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, আর চোখ ভর্তি অনেক চঞ্চলতা নিয়ে নিজে থেকেই বলতে শুরু করলেন। নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটা ওনারই বাড়ি তো? আগে হ্যাঁ, আপনার পরিচয়? আমি নয়ন গুপ্ত, মুরারি পুকুরের বাসিন্দা। আমার একটু তাড়া আছে, আপনি অনিরুদ্ধ বাবুকে একটু ডেকে দিন না। আপনি ভেতরে আসুন। ভদ্রলোক গুটি গুটি পায়ে ভিতরে যেতেই অনিরুদ্ধ অভ্যর্থনা জানিয়ে বলল, নমস্কার, ওখানে বসুন। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। নমস্কার, আমার নাম নয়ন গুপ্ত, চাকুরিজীবী মানুষ আমি। অনেকদিন ধরেই আপনাদের কাছে আসবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু সাহসে কুলোয়নি। আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে এলাম। বিশ্বাস করুন, সামনেই আমার খুব বড় একটা বিপদের আশঙ্কা রয়েছে। কেউ হয়তো আমার পিছু নিয়েছে, সাথে একের পর এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে চলেছে আমার সাথে। আমার বাড়িতে ইতিমধ্যেই 2 জন মারা গেছেন, কিন্তু ওই মৃত্যুগুলো বোধহয় স্বাভাবিক নয়, কারণ প্রত্যেকটি মৃতদেহের পাশ থেকে একটি করে লাল কালিতে ছড়া কাটা চিরকুট পাওয়া গেছে। পুলিশের কাছে গেলে ওনারা তদন্ত করতে আমাদের বাড়িতেও পদার্পণ করতেন, তাই আর ওসব চিন্তা মাথায় আনিনি। আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, পাড়ায় একটা সম্মান রয়েছে। এখন আপনারা দয়া করে আমাকে বাঁচান, নয়তো হয়তো পরের নাম্বারটা হয়তো আমারই হবে। যারা গত হয়েছেন তারা সম্পর্কে আপনার কে হন? প্রথমে আমার বাবা নীরদ গুপ্ত মারা যান। ওনার দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যা ছিল, পুরোপুরি ওষুধের ওপরে জীবন ধারণ করছিলেন। কিন্তু হঠাৎ করেই একদিন সারা শরীরে অসম্ভব ব্যথা হচ্ছে বলে চিৎকার করতে শুরু করলেন। প্রথমে ভেবেছিলাম বয়স হয়েছে, তাই হয়তো অল্প কিছুতেই এত মাতামাতি শুরু করেছেন। তারপর বলতে লাগলেন ওনার নাকি সারা শরীর চুলকাচ্ছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমার বাবার ছোটবেলা থেকে অ্যালার্জির সমস্যা ছিল। বেশ কিছু খাবার ওনার কাছে বিষের সমতুল্য, তাই আমাদের বাড়িতে কাজের লোক থাকলেও বাবার রান্নাটা আমার স্ত্রী নিজের হাতেই করতেন। আমি অন্য কোনো পথ না পেয়ে ওকে ভুল বুঝে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করি। এসব শুনে আমার স্ত্রী খুব ভয় পেয়ে আমাদের পরিচিত ডাক্তারকে ডেকে আনেন। তবে উনিও সেদিন রাতে বাবাকে পরীক্ষা করে কিছু বলতে পারেননি। অতি কষ্টে একখানি ওষুধ দিয়ে ব্যথাটা কিছুটা কমে এলে
বাবা রোজকার মতন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন এমন সময় ঘরের মধ্যেই বমি করে সব উগড়ে দেন, আর সকালে ওনার ঘর থেকে মৃতদেহটা পাই। বেশ, এরপরে কার পালা? তারপরে আমার দাদা প্রসূন গুপ্ত মারা যান। উনি কাজকর্ম কিছুই করতেন না, তাই বাড়িতে টুকটাক যা কাজ থাকে সেগুলো উনি দেখাশোনা করতেন। এই যেমন বাজার করতে যাওয়া, পোস্ট অফিসের কাজ, রেশন দোকানে যাওয়া, এই সব আর কি। একদিন এভাবে বাজার করতে গিয়ে বড় গাড়িতে ধাক্কা লেগে ওখানেই মারা যান। তবে কেউ অদ্ভুতভাবে ওনার বাজারের থলেতেও একখানা আমরা চিরকুট পাই। সেই চিরকুটগুলো আপনার সঙ্গে এনেছেন? হ্যাঁ, এই এই যে। অনিরুদ্ধ দুটো চিরকুট খুলে একবার চোখ বুলিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমার ছোট পরিবার। দাদা তো বিয়ে করেননি, মা বেশ কয়েক বছর পূর্বেই মারা যান। এখন আমি, আমার স্ত্রী আর আমাদের ছেলে থাকি। তার মানে পুরো সম্পত্তিটাই এখন একার আপনার? তবে দাদা বেঁচে থাকলে আমি তাকে ভোগ দিতে দ্বিধাবোধ করতাম না। সেসব তো পরের কথা। বাস্তবতা হলো এখন আপনার পথে আর কোনো কাঁটা নেই। দেখুন, আপনি কিন্তু এবার সবটা না বুঝেই আমাকে অপমান করছেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে কখনোই এইসব নিয়ে কোনো তর্ক বিতর্ক পর্যন্ত হয়নি। এটা তো এক পক্ষের কথা, দ্বিতীয় পক্ষের কাছ থেকে কিছু জানার মতন সুযোগই নেই। আচ্ছা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য একটু শরবত নিয়ে আসছি। হ্যাঁ, না, সেসবের দরকার নেই। ভয় পাবেন না, ওতে বিষাক্ত কিছু মেশানো থাকবে না। দেখুন, প্রয়োজন পড়লে আমি সমস্ত সম্পত্তি কোনো আশ্রমেও দান করতে পারি, কিন্তু দয়া করে কারোর খুনের দায় আমার ওপর চাপাবেন না। আচ্ছা, আপনার মা কিভাবে মারা যান? মন্দিরে পুজো দিতে গিয়ে একেবারে ওপরের সারির সিঁড়ি থেকে পা পিছলে গড়িয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ডাক্তারবাবু জানান দেরি হয়ে গেছে, আর কিছুই করার নেই। খুবই ভাবনার বিষয়। আপনার পরিবারে কেউ তার মানে স্বাভাবিকভাবে গত হননি। আচ্ছা, আপনার মাকেও যে কেউ হত্যা করেননি এটা কেমন করে বুঝলেন? আশেপাশে তো কোনো চিরকুট পাইনি, তাই। আবার এটাও তো হতে পারে হয়তো খুনি চিরকুট রেখেছিল, কিন্তু অত ভিড়ে সেটা কোথাও হারিয়ে গেছে। এই নিন, একটু গলা ভিজিয়ে নিন। সবকিছু এত লাল কেন? এটা কি মদ? এসব সরান, এসব আমি খাই না। আমাকে বেসামাল করে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছেন, তারপর আমাকে কোনো অচেনা জায়গায় ফেলে আসবেন, তাই না? আপনারাও খুনি? আরে, খুব অদ্ভুত লোক তো। এটা আপনি কি করলেন? কি হয়েছে? শান্ত হন। আপনি এরকম করছেন কেন? এটা কি আছে? রক্ত এনেছেন আমার জন্য? কার রক্ত? আমাকে মারতে চাইছেন, তাই না? যে আমাকে অনুসরণ করছিল, নিশ্চয়ই তাদের সাথে হাত মিলিয়েছেন আপনারা। ভদ্রলোক ট্রে থেকে অপর একটা গেলাস ছুঁড়ে সেটাকেও হাঁচড়ে ফেললেন। অনিমেষ, এগুলো সরিয়ে নিয়ে যাও। উনি কোনো একটা কারণে সত্যি খুব ভীত হয়ে রয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। আমি অবশিষ্ট একটি গ্লাস সরিয়ে নিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোক কাঁদো কাঁদো স্বরে বলতে থাকেন, জানেন তো, মাঝে মধ্যেই ভ্যাম্পায়ার আমার রক্ত খেতে আসে। আপনি কি রাতের বেলা একা ঘুমন? না, যখন অফিসের কাজ বেশি থাকে তখন রাত জেগে কাজ করার জন্য আলাদা থাকি, নয়তো দুলালির চোখে আলো পড়লে ওর ঘুমে সমস্যা হয়। আপনার স্ত্রীর নাম দুলালি? হ্যাঁ, আমি মরে গেলে ও বেঁচে যায়। আপনারা আমাকে সন্দেহ করছিলেন না? ভুল করছেন। আমি মরলে সব কিছু ওর একারই। ও হয়তো সেই আশাতেই আমার মাকে সেদিন মন্দিরের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কারণ বাবা তো জীবিতকালে সবকিছু মায়ের নামেই লিখে দিয়েছিলেন। মা মারা গেলে বাবা আবার নতুন করে দলিল লেখান, সেখানে স্থাবর অস্থাবর সবকিছুর মালিকানা নিজের নামে রেখেছিলেন। আমাদের সাথে খোলাখুলিভাবে আলোচনা করে জানিয়েছিলেন ওনার শেষ বয়সে ওগুলো দুভাগে ভাগ করে দেবে, তবে কে কতখানি পাবে এটা পুরোপুরি ওনার ওপর ছেড়ে দিতে। বেশ, শান্ত হন। আপনার পোশাকের বর্ণটি বেশ শোভনীয়। আচ্ছা, আপনার প্রিয় রং কি? জানি না, তবে অন্ধকার সবচেয়ে অপছন্দের। অন্ধকারে থাকলে কেউ যেন আমার গলাটা চেপে ধরতে চায়। আমার শ্বাসকষ্ট হয়, আজে বাজে আওয়াজ শুনতে পাই, আর অনেক কিছু। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি আমি মানে কালো রং অপ্রিয়? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এই চিরকুটগুলো আমি আমার কাছে রাখলাম। আপনি আপনার বাড়ির ঠিকানাটা একটু সবিস্তারে বলুন তো। মুডারি পুকুরের গুপ্ত বাড়ি। ওখানে গিয়ে নীরোদবাবুর বাড়ি যাবেন বললে যে কেউ রাস্তা চিনিয়ে দেবেন। আমার বাবার দামি দামি টাইলস, পাথর এইসবের ব্যবসা ছিল।
এখান থেকে বাস ধরলে আমার বাড়ি যেতে বড় জোর 40-45 মিনিট সময় লাগতে পারে। 7 নম্বর বাড়িটাই আমাদের। বেশ, আমরা আগামীকাল সন্ধেবেলায় আপনার বাড়িতে যাব। আচ্ছা বেশ, এবার তবে উঠি। নমস্কার। ভদ্রলোক চলে যেতেই আমি মেঝের দিকে তাকিয়ে একটু আফসোসের সুরে বললাম, উফ, মেলা থেকে কিনে আনা এত সুন্দর কাঁচের গ্লাসের সেটটা মুহূর্তের মধ্যে সব নষ্ট করে ফেললো। এটা জানলে শরবতটুকুও দিতাম না, দূর। আর তুমি গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিয়েছিলে বলেই ওনার যে লাল রঙের প্রতি একটা আলাদা ভীতি রয়েছে এটা বোঝা গেল। এটা তো খেয়াল করিনি। আর মদের প্রসঙ্গটাও উনি প্রথম তুলেছিলেন। যার বাবার টাইলস আর পাথরের ব্যবসা থাকে সে যে খুব একটা মধ্যবিত্ত পরিবারের নয় এটা তো পরিষ্কার হয়ে গেছে। তাই নিজের বাড়িতে কেউ এলে আপ্যায়নের জন্য হয়তো রঙিন জলের প্রচলন রয়েছে। আর ওই চিরকুটটাতে কি লেখা? নিজেই দেখে নাও। আমি দুটো চিরকুট খুলে পাশাপাশি রাখতেই প্রথমে একটা সুন্দর গন্ধ নাকে এলো। তাতে প্রথম কাগজে লেখা, সময় ফুরিয়ে গেলে নতুন লেখা কেন, কাগজে কার নামে ভাগ কত বলো। আর দ্বিতীয়টাতে লেখা আছে, দাদা হোক ভাই হোক কেউ নয় আপনার, রুই থেকে কাতলার মাথা মোটা জাত তার। কি সাংঘাতিক! এ তো স্পষ্ট খুনের ঘটনা, কিন্তু দ্বিতীয় লেখাটা এমন খামখেয়ালি কেন বুঝলাম না। মনে নেই ওটা বাজারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল, অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টটাও মস্তিষ্ক প্রসূত। রুই কাতলাই দুটো মাছের নাম প্রায় সবসময় একসঙ্গে উচ্চারিত হয়। যদি পরিবারের ক্ষেত্রে দেখি তবে বড় ছেলে আর ছোট ছেলে, রুই মাছের রাজা আর পরিবারের বড় ছেলেই বাবার অবর্তমানে প্রধান গৃহকর্তা। আবার কাতলা মাছের মাথাটা একটু মোটা, মানে নয়নবাবু হয়তো কোনো কিছুতে বোকামো করেছিলেন সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, নয়নবাবুর মুখ থেকে সবটা শুনে তোমার কাকে সন্দেহ হচ্ছে বলো তো? সন্দেহ করার মতন এখনো কিছু খুঁজে পাইনি। যাক, এগুলো নিয়ে পরে ভাবা যাবে। আপাতত মেঝে থেকে কাঁচগুলো পরিষ্কার করতে হবে। তুমি খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে নাও, এটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, আর আজকে বিকেলবেলা ফেরার সময় কিছু সবজি বাজার করে এনো, নেই কিছু ঘরে। তুমিও তাড়াতাড়ি ফিরো। কেন, কোথাও ঘুরতে যাবার কথা আছে নাকি? নয়নবাবুর বাড়িতে একবার অপ্রত্যাশিত ঢু মেরে আসবো। হ্যাঁ, বুঝেছি। আরো তাড়াতাড়ি পা চালাতে হবে, তোকে বাঁচতে হবে নয়ন। তুই সেই সম্বল, তোর কোনো ভুল নেই, তোর কোনো ভুল নেই। গাড়িগুলোকে দেখে রাখ, নয়তো ওরাও তোকে শেষ করে ফেলবে, শেষ করে। নয়নদা, ও নয়নদা, আরে দাঁড়ান 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 দাঁড়ান। আপনি আপনি হঠাৎ এখানে কি করছেন? কে? ও ও আমার নাম জানলো কি করে? আমার উপর সত্যি সত্যি কেউ নজর রাখছিল নাকি? হ্যাঁ রে, ও দাদা, এই আমাকে চিনতে পারছেন না? সেই কখন থেকে ডেকে চলেছি, আপনি এমন একা একা কি বিড়বিড় করছেন? আরে আমি বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, রোজ আমার সাথে একই ডেস্কে বসে কাজবাজ করেন, আর রাস্তা দেখে চিনতে পারছেন না? ও আপনি? তা আপনি এখানে কেন? কোনো কাজে এসেছেন বুঝি? সামনেই আমার বোনের শ্বশুর বাড়ি, ওর জন্য কিছু জিনিসপত্র কিনবো বলে স্টপেজে আসার একটু আগেই নেমে গেছিলাম। হরিহর মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছু মিষ্টি কিনবো, খুব ভালোবাসে। এই যে খানদোষে নিলাম, আর বাদ বাকি কুটুম বাড়িতে গেলে ওই দই সন্দেশ জামা কাপড় যা যা লাগে আর কি। কিন্তু আপনি কার বাড়িতে এসেছিলেন এখানে? কারোর বাড়িতে নয়, নিজের কাজে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, আজকে অফিসে যাবেন তো? হ্যাঁ যাবো, তবে একটু দেরি হবে। কেন বলুন তো? বস কিন্তু আপনার ওপর ভারী রেগে আছে। শেষবারের মতো যেই কাজটা করতে দিয়েছিলেন ওটা নাকি আগের মতো পারফেক্ট হয়নি। এসব কথা আবার আমি আগাম বলেছি বলে আপনি আবার বলে দেবেন না যেন। হ্যাঁ, আমার সময়টা ঠিক ভালো যাচ্ছে না, তাই হয়তো কাজটাও ঠিকঠাক হয়নি। বাড়িতে একটু নারায়ণ পুজো দিন, সব বাধা বিঘ্ন সব কেটে যাবে। বাকিরা সবাই অফিসে যাচ্ছে তো? হ্যাঁ, সেটা বলতে পারবো না। ঠিক আছে, এবার তবে আসি। হ্যাঁ, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসুন। ব্যস্ততায় মোড়া শহর, আর তার চেয়েও বেশি ব্যস্ততায় মোড়া আমার কর্মস্থল। আসলে সারাদিন ধরে চারপাশে যা কিছু ঘটে চলেছে সেটা নিয়ে লেখালেখি করাই যখন কারবার,
তখন তো সব কিছুর প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি দেওয়া বাঞ্ছনীয়। তবে কাজ করতে করতে হঠাৎ করেই কয়েকদিন পর যেই কার্টুনিস্টের ইন্টারভিউ নিতে যাব, তার আঁকা একটা অ্যাবস্ট্রাক্ট ভ্যাম্পায়ারের ছবি দেখে আজ সকালবেলায় নয়নবাবুর কথাগুলো খুব মনে পড়ছিল। তারপর বিকেল হতেই বাড়ি ফিরে দেখতে পাই অনিরুদ্ধ টেবিলের উপর খাতাপত্র ছড়িয়ে খুব মনোযোগ সহকারে কোনো এক হিসেব নিকেশ করছে। আমি মাঝখানে একটু ফোড়ন কেটে জিজ্ঞাসা করলাম, আজ বেরোবার কথাটা বেমালুম ভুলে গেলে নাকি? না, তার জন্যই তো লিখতে বসেছি। মানে? দেখো দেখি। উঁকি মেরে দেখতেই চোখে পড়ল অনিরুদ্ধ একটা কাগজের মধ্যে বেশ কয়েক ফোঁটা লাল রক্ত ফেলে কিছু একটা তৈরির চেষ্টা করছে। এটা কি আলতা নাকি লাল ওষুধ? কোনোটাই নয়, বেশ কিছুদিন ধরে জমে থাকা দোয়াতের ঘন লাল কালি, সেই সঙ্গে একটু মাছের রক্ত দেওয়া হয়েছে যাতে আঁশটে গন্ধতে মানুষের রক্ত বলে ভ্রম হতে পারে। এটা কার ঘরে চালান করবার মতলব করছো? হ্যাঁ, এখনো ঠিক করে উঠতে পারিনি। তুমি পোশাক বদল করে নাও, আমি তৈরি হয়ে আছি। ঠিক আছে, সে তো আমিও রেডি। চলো বেরিয়ে পড়া যাক। আজকে যে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ পর্বেই ঘটনাটা সীমাবদ্ধ থাকবে না, এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। তাই নিজের মনের মধ্যেকার চিন্তা ভাবনাগুলো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। নানান রকম আকাশ পাতাল ভাবনা চিন্তা করতে করতে বাসে করে বেশ খানিকটা সময় পর আসল গন্তব্যে নামতেই নিজেরাই পথ চিনে বাড়িটা খুঁজে পেয়েছিলাম। দোতলা বাড়ি, তার উপর সামনেই বড় উঠোন। সন্ধ্যের সময়ে এর চেয়ে বেশি আর কিছু নজরে পড়ল না। প্রধান দরজায় একজন দারোয়ান বসে বসে ঝিমোচ্ছে। এটা যদি মধ্যবিত্তের নিদর্শন হয়, তবে হয়তো আমাদের মতন ছোটখাটো ব্যক্তিদের নিম্নতর শ্রেণীতে গণ্য করা যেতে পারে। নয়নবাবু বাড়িতে আছেন? আগে না, তবে আপনারা কারা? আমরা থানা থেকে এসেছি। বাড়ির কাউকে ডেকে দিন তো। আচ্ছা, এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়ে আপনাদের কথা বলে আসছি। ভদ্রলোক ভিতরে যাওয়ার কিছুক্ষণ পর অপর একজন বয়স্ক ব্যক্তি ঝগড়ার সুর তুলে আমাদের দিকে প্রায় তেড়ে এলেন। এই আপনারা কারা বলুন তো? এই সময় এখানে কাকে চাই? আমরা নয়নবাবুর পরিচিত লোক, থানা থেকে আসছি। কানা হতে যাবো কেন? এই তো দিব্যি দেখতে পাচ্ছি। বলছি থানা থেকে আসছি, পুলিশের লোক। না না, এখন কিছু পালিশের দরকার নেই। হ্যাঁ, 6-7 মাস আগেই পুরো বাড়িটা রং করিয়েছি, দেখে বুঝতে পারছেন না? আশ্চর্য। এই জন্য বলি, দিনের বেলা এসে কাজকর্মের কথা বলা যাবে না কিছু। হ্যাঁ, আমরা বুঝতে পারি ওনাকে দিয়ে কোনো কাজ হবে না। ফলত আবার দারোয়ানকে ডেকে কিছু কথা বুঝিয়ে বলতেই উনি দুলালী দেবীকে ডেকে দেন। আবছা আলো অন্ধকারের মধ্যে একটি নিটোল অবয়ব এসে হাজির হতেই অনিরুদ্ধ বলে ওঠে, নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ, আর ও আমার সহযোগী অনিমেষ। নমস্কার। আপনার স্বামী বাড়িতে ঘটে চলা দুর্ঘটনাগুলোর সুরাহা করতে আমাদের কাছে গিয়েছিলেন। আশা করি এটা নিয়ে আপনার সঙ্গে সামান্য কিছু আলোচনা করেছেন। বুঝতে পেরেছি। আপনারা আসুন আমার সাথে। গৌরদা, নিচের তলার আলোগুলো জ্বেলে দাও তো। হ্যাঁ, দিচ্ছি বৌদিমণি। বাড়ির বাইরেটা ঠিক যেমন বিশাল আকার, ভেতরটাও তেমনি চমকপ্রদ। ভদ্রমহিলাকে অনুসরণ করে একটি ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু সুন্দর মূর্তি, তেল রঙে আঁকা ছবি, সুতোর কাজ করা পর্দা, কাঠের আসবাবপত্র আর ইংরেজি ম্যাগাজিনের প্রচ্ছদ। অনিরুদ্ধ বলল, এই সেলাইগুলো কি আপনার নিজের হাতের করা? হ্যাঁ, বাড়িতে তো তেমন কোনো কাজ থাকে না, তাই টুকটাক শিল্প চর্চা করি। এই যে দেখুন না, এখন এমন ঢাকনা বুনতে শুরু করেছি। খুব ভালো। আর এই ছবিগুলো কার আঁকা? ওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনে আনা হয়েছে। আপনার স্বামী অফিস থেকে কখন বাড়ি ফেরেন? নির্দিষ্ট কোনো সময় নেই, তবে ওনার যখন সমস্ত কাজকর্মের শেষে এই বাড়ির মানুষগুলোর কথা মনে পড়ে, তখন অতি কষ্টে নেশা করে টলমল পায়ে বাড়িতে ফেরেন, নয়তো বাইরেই থাকেন। বাইরে থাকার স্থায়ী আশ্রয়স্থল আছে নাকি? না না, কোনো না কোনো হোটেল বা বারে থাকেন। শুনেছি তো টাকা দিলে ওখানে সব রকম সুযোগ সুবিধাই পাওয়া যায়। অত বড় বাড়িতে সারাদিন কি আপনি একাই থাকেন? না, আমার একটা ছেলে আছে। ইদানিং ওকে দেখাশোনা করার জন্য একজন ভদ্রমহিলাকে রেখেছি। আসলে কি জানেন তো, এই বয়সে এসে মনে হয়েছে জীবনের অনেকটা রঙিন সময় এই সংসারের জাতা কলে পিষে মেরেছি, তাই ভুলগুলো সংশোধন করে নিতে চাই। আগে আমার ভাইও আমাদের সাথেই থাকতো, তবে অন্য জায়গায় কাজ পাবার পরে আমার শ্বশুরমশাইয়ের ব্যবসাটা তেমনভাবেও দেখাশোনা করতে পারে না, তাইও নিজের বাড়িতে ফিরে গেছে। এছাড়া কাজের লোকেরাও আছে। দাঁড়ান দাঁড়ান,
আপনার স্বামী তো একটি অফিসে চাকরি করেন, তবে আপনার ভাই বাইরের ছেলে হয়ে এবাড়ির পৈতৃক ব্যবসায় বসলো কেমন করে? হ্যাঁ, আমার শ্বশুরমশাই জীবিত থাকতে নিজের কোনো সম্পত্তি ছেলেদের নামে লিখে যাননি, তাই বাধ্য হয়ে অন্যের পদতলে কাজ করতে হয়। কিন্তু আমরা যেহেতু দু ভাই বোন, তাই বিয়ের সময়ে আমার শ্বশুরমশাই আমার ভাইকে বলেছিলেন মাঝে মধ্যে এই বাড়িতে এসে থাকতে। ক্রমাগত যাতায়াতের ফলে আমার ভাই ওনাদের বিশ্বস্ত হয়ে ওঠে, আর তখনই শ্বশুরমশাইয়ের ব্যবসাটা সাময়িকভাবে দেখাশোনার ভার ওর উপরে ন্যস্ত করা হয়। কিন্তু এখন তো অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, তাই পুরোটাই আমার স্বামীর হাতে ছেড়ে দিয়েছে। ওদিকে এতদিন ধরে অফিসে কাজ করে আমার স্বামী ওই চাকরিটাও ছাড়তে পারছেন না। এটা নিয়ে আপনার সঙ্গে আপনার স্বামীর কোনো মনোমালিন্য হয়নি? না না, আমার ভাই তো কোনো কিছু দাবি করেনি, আর সেই সময় শ্বশুরমশাইয়ের বেশ দাপটও ছিল, তাই এসব বলার আর সাহস পায়নি। তাছাড়া ব্যবসায় যা লাভ হতো পুরো টাকাটাই তো ভাই শ্বশুরমশাইয়ের হাতে তুলে দিত। আমার স্বামী আর ওনার দাদা কিছু না করেই প্রতি মাসে সেখান থেকে একটা মোটা অর্থ ভোগ করতেন। আপনার ভাই কি অবিবাহিত? হ্যাঁ, এতদিন পর্যন্ত আমাদের ছত্রছায়া ছিল তো, তাই এসবের চিন্তা করিনি। এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, তাই আমার বাপের বাড়ি থেকে সবাই মেয়ে দেখতে শুরু করেছে। আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্কটা ঠিক কেমন? ও একটু আধুনিক মননের মানুষ, বুঝলেন। আমারও তো বিদ্যে বুদ্ধি নেই, তাই হয়তো ঠিক খাপ খায় না। এই কথাগুলো কি নয়নবাবু আপনাকে নিজ মুখে বলেছেন? না না, কাউকে আঘাত করে কিছু বলার মতো মানুষ উনি নন। তবে প্রত্যেকটা মানুষই তো নিজের অক্ষমতা সবচেয়ে ভালো বুঝতে পারে, তাই না? যে মেয়েটি আপনার ছেলেকে দেখাশোনা করে সে এখন কোথায়? আমার ছেলের সাথে উপরের ঘরে ঘুমোচ্ছে। সারা দুপুর একসাথে ছবি এঁকেছে, গল্পের বই পড়ে শুনিয়েছে। আমার বাচ্চাটা একটু আদুরে গোছের, বাকি 5 জন শিশুর থেকে একটু আলাদা, তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। আপনার বাড়িতে যে একের পর এক আশ্চর্যজনক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে, এর জন্য আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, হয়। নয়নদা, আপনিও না বড্ড রসিক মানুষ, জানেন তো। এই শুধুমাত্র আপনার জন্য বৌদিকে দেখে মাঝে মধ্যে আমার খুব হিংসে করতে ইচ্ছে করে। তাই? বেশ তো, করো না, কে বারণ করেছে? পারি না তো। বৌদি নিজেও যে বড্ড বেশি ভালো মানুষ, বহু গুণে গুণান্বিত। আমার ওসবের বালাই নেই, নয়তো এতগুলো প্রেম করলাম, অথচ দেখুন একজনকেও ধরে রাখতে পারলাম না। সংসার তো অনেক দূরের কথা। আসলে ওই মানিয়ে নেওয়া শব্দটা না বোধহয় আমার ডিকশনারিতে লেখা নেই। তুমি যেমন ঠিক তেমনটাই থাকো। এই যুগে দাঁড়িয়ে এমন চরিত্রের দৃষ্টতা কটা শিক্ষিত মেয়ে ধরে রাখতে পারে বলো তো? তাছাড়া যদি আমার অভিজ্ঞতার কথা জানতে চাও, তবে বলবো এমন ছন্নছাড়া জীবন বেছে নিয়ে বেশ করেছো। বিয়ে না করে বেঁচে গেছো, নয়তো এমন পঙ্গু বংশধর নিয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হতো। নয়নদা, আজ না হয় এইসব কথা থাক। ও দুঃখিত, আমিও না কথা বলতে বলতে কখন যে কি বলে ফেলি না, খেয়াল থাকে না। কি হলো, হাতটা সরিয়ে নিচ্ছ যে? পরিবারের কথা টেনে আনলাম বলে এক মুহূর্তেই পর করে দিচ্ছ? না মানে, এখানে অনেক লোকের ভিড়। কিন্তু সবার নজর তো আমাদের উপরে নেই। বি ব্রেভ ডিয়ার। আমি পারবো না নয়নদা। আপনার ঘর ভেঙে নতুন করে একটা ঘর তৈরি করতে গেলে অনেক অভিশাপ করতে হবে। আমার জন্য এটুকু করতে পারবে না? আপনি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন একটি মেয়ের কাছে এই সমাজটা ঠিক কতটা কঠিন। আমি যদি এতগুলো মায়ার আগল পেরিয়ে এসে তোমার হাতটা ধরতে চাই, তবে তোমার এত ভয় কিসের জন্য? না না, এতটা স্বার্থপর আমি নই। আচ্ছা, আপনি একবারও ভাবলেন না যে বৌদির কি হবে? আর সেটা তোমাদের না ভাবলেও চলবে। এ কি বৌদি, আপনি এখানে? আরে এতক্ষণ তো আপনাকে নিয়েই কথা হচ্ছিল, বসুন না। চুপ, আর একটাও কথা বলবে না, বেহায়া মেয়ে কোথাকার। দুলালি, এটা পাবলিক প্লেস। সামান্য সহবত শিক্ষা না থাকলে এইসব জায়গার আসার দৃষ্টতা দেখিও না।
আজকাল বড্ড বেশি হাত বেড়েছে, তাই না? জানো তো, ওই হাতটা একেবারে মুচড়ে ভেঙে ফেলতে আমার খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু। নয়নদা, আপনি বৌদিকে নিয়ে বাড়ি ফিরে যান। আর আর দয়া করে আমার জন্য নিজেদের মধ্যে কোনো ঝগড়া করবেন না। না, তার আর কোনো প্রয়োজন নেই। আমিও দেখে গেলাম ও সারাদিন ঠিক কতখানি খেটে খুঁটে আমাদের মুখে অন্ন তুলে দেয়। এই, তোমার লজ্জা করে না? বাড়িতে একটা বউ রেখে বাইরে এসে এমন বাজারে মেয়ের সাথে ঢলাঢলি করছো? চুপ করো, সবাই শুনতে পাচ্ছে। বেশ করব, 100 বার বলবো। কোথাকার একটা নষ্টা মেয়ে মানুষ। এই কারণেই হয়তো ওর আগের কর্মস্থল থেকে ওকে দূর করে দিয়েছিল। এতদিন ধরে বড়লোকি ছেলেদের মাথা খেয়েও ওর স্বাদ মেটেনি, এখন এসেছে আমার সাজানো সংসারে আগুন ধরাতে। মাফ করো বৌদি, তোমার স্বামী তো আর দুগ্ধপোষ্য শিশু নয় যে আমি তাকে ভুলিয়ে এই পথে নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে তোমার অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি আজ পর্যন্ত এমন কি দিতে পেরেছো নয়নদাকে যে তোমার প্রতি তাকে দায়বদ্ধ থাকতে হবে? আগুনের চারপাশে 7 পাক ঘুরলেই তো আর একজনের গলায় চিরকালের মতন ঝুলে থাকা যায় না। ও, সেই না পাওয়াগুলো পুষিয়ে নিতেই বুঝি এমন ঘন ঘন কফি হাউসে আসতে হয়? বাড়ি চলো, আজ পাকাপাকিভাবে তোমার একটা ব্যবস্থা করব। এই, একদম ছবে না আমায়। আমার ঘৃণা হয় যে তোমার মতো একটা মানুষের জন্য আমি সিঁথিতে সিঁদুর পরি। বেশ, ওটাও আমি মুছে দিচ্ছি না হয়। দুলালী দেবী, কি হলো? চুপ করে গেলেন কেন? বলুন, আপনার কাকে সন্দেহ হয়? রাঘব বাবুকে। উনি আমাদের বাড়িতে সময় বিশেষে যাতায়াত করতেন। একটু উগ্র স্বভাবের মানুষ, জানেন। সারাক্ষণ মদ সিগারেটের নেশায় একেবারে ডুবে থাকেন। ইতিমধ্যে নিজের বিবাহের জন্য আমার স্বামীর কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন, কিন্তু ওনার নিজের ব্যবসায় মন্দা থাকার ফলে সেটা দিতে পারেননি। হয়তো সেই ক্ষোভে উনি বাইরের কাউকে দিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন। দুলালী দেবী চোখে মুখে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে উনি আমাদের কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখতে চাইছেন। তাই আমি বাধ্য হয়ে বললাম, বলছি, আপনার কি শরীর খারাপ করছে? কোথায় না তো। তাহলে এত ঘামছেন কেন? আমার ঘামটা আকাগোড়াই একটু বেশি। বলছি, আপনারা চা খাবেন তো? না, তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার ছেলেটি কি জন্ম থেকেই অন্যদের থেকে একটু পৃথক? না, প্রথমে এগুলো বুঝতে পারিনি। আসলে ও ছোটবেলায় খুব কথা বলতে ভালোবাসতো। আমরাই অতিষ্ঠ হয়ে চুপ করতে বলতাম। তারপর ধীরে ধীরে বোধ বুদ্ধিগুলো কেমন যেন মরচে পড়ে গেল। কখনো একটা জিনিস অনেক সময় ধরে পর্যবেক্ষণ করে চিৎকার করে ওঠে, আবার কখনো খুব অল্প সময়ের ব্যবধানেই কাউকে আপন করে নেয়। ওর যখন 3-4 বছর বয়স হলো, তখন ওকে স্কুলে ভর্তি করাতে গেলে শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দেন, এরকম শিশুরা নাকি সারা জীবন এমনই থাকে। আর ওই বক্তব্য শোনার পর থেকেই আমার স্বামী আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে থাকে। উনি আরেকটি সন্তানকে ভূমিষ্ঠ করতে চেয়েছিলেন, আমি তাতে রাজি হইনি। আমি তো মা, বলুন, নিজের প্রথম সন্তানকে কেমন করে অস্বীকার করব? তাছাড়া পরের সন্তানটিও যে এমন হবে না, সে কথাই বা কে বলতে পারে। আপনারা কি এখন রাতের বেলা আলাদা ঘরে থাকেন? আমি ছেলেকে নিয়ে উপরে ঘুমোই, ও নিচতলায় থাকে। এটা ওরই শোবার ঘর। আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধুটিকে? আমার স্বামীর সহকর্মী পর্ণা ঘোষ। আপনার ছেলের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন, তবে এটা আজ না বলে অন্য একদিন বললে ভালো হয়। আসলে কাঁচা ঘুম ভাঙিয়ে কিছু জিজ্ঞাসা করলে বুঝতেই পারছেন, ও হয়তো উল্টে চিৎকার করে আপনাদের মাথা কানটান ধরিয়ে দেবে। ঠিক আছে, তবে এই বাড়িটা একটু ঘুরিয়ে দেখাতে পারেন? হ্যাঁ, আসুন। দুলালী দেবী শাড়ির আঁচলটা নিজের গায়ে জড়িয়ে বড় বড় পা ফেলে এই ঘর ও ঘর, নিচতলা উপরতলা সমস্তটা খুব দ্রুত ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি রাতের বেলাও বাগানটা ঘুরে দেখবেন? না, ওটা পরে দেখলেও হবে। বাহ, ওই ঘরটাও তো বেশ সাজানো গোছানো। কত রঙিন গ্লাস, ফুলদানি, মাছের শোপিস, নকল ফুলের তোড়া রয়েছে। হ্যাঁ, ওগুলো বেশিরভাগই নানান সময়ে উপহার স্বরূপ পাওয়া। আপনার ঘরটাও বেশ সুন্দর, তবে খুব একি হঠাৎ করে ওনার এত কাশি হচ্ছে কেন? বোধহয় ধুলো লেগেছে। জল খাবেন?
দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। দুলালী দেবী ওই ঘর থেকে ছুটে বেরিয়ে যেতেই অনিরুদ্ধ এক দৌড়ে অতিথিদের থাকার ঘরের দিকে পা বাড়ায়। তারপর আবার চোখের পলক ফেলতে না ফেলতেই পূর্বস্থানে ফিরে এসে কাশতে শুরু করে। এই নিন, ধরুন। আরে আস্তে খাও, আস্তে খাও। আমার গলাটা কেমন ধরে আসছে। বাড়ি চলো। একটু বসে যান, যদি রাস্তাঘাটে বেশি শরীর টরীর খারাপ করে। না না, আমি আছি তো, অসুবিধা হবে না। কেমন? ওই বাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে অনিরুদ্ধ একটা মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালতেই আমি বলে উঠলাম, ওই কাগজটা অতিথিদের ঘরে ফেলে এসছো, তাই না? দেখি এতগুলো লোকের মধ্যে সর্বপ্রথম ওটা কার চোখে পড়ে। তো এর থেকে কি প্রমাণিত হবে? পরে বলবো, এখন একবার স্টেশনের দিকে চলো তো। মনের মধ্যে একটা খটকা লাগলেও কোনো প্রশ্ন না করে আমি সেদিকে এগিয়ে চললাম। স্টেশনের কাছাকাছি একটা ছোট্ট খাতা বইয়ের দোকান দেখতেই অনিরুদ্ধ বলল, এই দাঁড়াও দাদা, বোল্ড মাই লাভ ম্যাগাজিনটা আছে? এই নিন, আপনার চয়েস কিন্তু খুব ভালো। কত দাম? 7.5 টাকা। বাবা, এত দাম? কি এমন আছে এতে দেখি? না, এখন নয়, বাড়ি গিয়ে দেখো। আমার ভাঁজ পড়া কপালের দিকে তাকিয়ে দোকানি চোখ টিপে বলে উঠলেন, নিয়ে যান, খাটুনি কম, ছবিতেই কাজ হয়ে যাবে। এটারে এখন সবচেয়ে বেশি বাজার দর, বুঝেছেন? একবার নিলে বারবার আসবেন, পরেরটা আবার 2 হপ্তাহ বাদে পাবেন। ওখান থেকে এগিয়ে আসতেই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি ট্রেনে করে বাড়ি ফিরবে নাকি বাসে? না, এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত চলো। ট্রেনে চাপলে আবার একটা স্টেশনের জন্য টিকিটের দাম বহন করতে হবে। বেশ, তাই চলো। অনিমেষ, আমরা যেই ঘরে বসে কথা বলছিলাম সেই ঘরে টেবিলের উপর একটা ম্যাগাজিনের প্রচ্ছদের ছেঁড়া অংশ ছিল, সেটা লক্ষ্য করেছো? আচ্ছা, ওটাই কি এই ম্যাগাজিন? ওই ঘরে যে কোনো পুরুষ থাকতে পারেন সেটা রুচি দেখলেই বোঝা যায়। ম্যাগাজিনের পাতায় খোলামেলা পোশাকের রসদের পাশে দুলালী দেবীর এত গুণ কোথাও যেন ফিকে হয়ে আসছে। অথচ দেখো, ভদ্রমহিলা সব কিছু জেনে বুঝেও পুনরায় একটা মানুষের কাছে একটু গুরুত্ব পাওয়ার আশায় তার ঘরটা সাজিয়ে চলেছে। দিনের বেশিরভাগ সময়টা হয়তো নিজে ওই ঘরেই কাটান, একটা আবছা স্মৃতি নিয়ে বেঁচে আছেন। কথাগুলো শেষ করেই অনিরুদ্ধই ম্যাগাজিনটা আমার দিকে বাড়িয়ে দেয়। প্রথম 2টো পৃষ্ঠা বদলাবার পর মাঝ রাস্তার দাঁড়িয়ে 3য় পৃষ্ঠায় যাবার সাহস হয়নি। এবার বুঝতে পারলাম দোকানি নামটা শুনে আমাদের দিকে ওভাবে কেন তাকিয়েছিল। এরপর বাস আসতেই উঠে বললাম। তারপর নিজেদের বাড়িতে পৌঁছে রুটি ঘুগনি খেয়ে টানা ঘুম দিয়ে সকালবেলা অফিসে বেরোবার জন্য তৈরি হব, ঠিক এমন সময় টেলিফোনটা এলো। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আচ্ছা, না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই। হ্যাঁ, আপাতত রাখছি, আপনি বাড়িতেই থাকুন। এই কি হলো গো? চিরকুটটা প্রথম কে দেখেছে? চিরকুট নয়, নয়নবাবু গত রাতে আবারও ভ্যাম্পায়ার দেখেছেন। আমার কাছে আয়। কে 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 ওখানে? খবরদার, আলো জ্বালাবি না। যদি আলো জ্বালাস তবে আজকেই তোর জীবনের শেষ রাত। না না না, আমি ছেড়ে দাও, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তুমি কোন জন্মের বদলা নিতে এইভাবে বারংবার আমার কাছে আসো বলো তো? হ্যাঁ, নে, তুইও আমার সাথে একটু রক্তের স্বাদ নিয়ে দেখ। আজকে অনেকের শরীর থেকে রক্ত শুষে খেয়েছি, তোকেও সেই রক্ত পরিশ্রুত করে দিলাম। নে স্বাদটা নিয়ে দেখ। চারিদিক থেকে কেমন একটা অসহ্য গন্ধ উঠে আসছে। এই গন্ধটা আমি সহ্য করতে পারবো না। চলে যাও, আমার মাথাটা কেমন যেন দৌড়ে আসছে। আমি আর বাঁচবো না। দুলালী, আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের এক্ষুনি একবার নয়নবাবুর বাড়িতে যেতে হবে, খুব আতঙ্কিত হয়ে রয়েছেন। আমি আর অন্য কোনো উপায় না দেখে অনিরুদ্ধর সাথে এগোতে লাগলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই হয়তো এমন কোনো আদি ভৌতিক ঘটনার সম্মুখীন হব যা আগে কখনো ধারণাও করতে পারিনি। নয়নবাবুর বাড়িতে পৌঁছতেই ফটকের কাছে ওনাকে পায়চারি করতে দেখলাম। আসুন, আপনাদের জন্যই এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম। দরজা জানলা বন্ধ করে রাখার পরও ওই ভ্যাম্পায়ারটা যে কী করে প্রতিবার আমার ঘরে ঢুকে পড়ে আমি আজও সেটা বুঝতে পারিনি।
অথচ আমার পরিবারের কেউ কখনো ওকে চোখে দেখেনি। আপনি চাক্ষুষ দেখেছেন? না, ও এলে আলো জ্বালাতে দেয় না, কিন্তু আমি ওর কণ্ঠস্বর শুনেছি। ও যখন কথা বলে তখন আমার সারা শরীরের রক্ত হিম হয়ে আসে। আপনি গতকাল রাতে অফিস থেকে কখন বাড়ি ফিরেছিলেন? ওই ধরুন সন্ধ্যের সময়। নয়নবাবু, আমাদের কাছে মিথ্যে কথা বলে লাভ নেই। আপনি যে গতকাল রাতে ড্রিঙ্ক করে ঘুমিয়েছিলেন সেটা এতখানি দূরত্বে দাঁড়িয়েও বেশ ভালো করে বুঝতে পারছি। নেশা করেছিলেন বলেই হয়তো দুলালী দেবী গতকাল সন্ধ্যায় আমাদের আগমনের কথাটা আপনাকে জানাতে পারেননি। ও, তার মানে ও আগে থেকেই আমার নামে খারাপ চরিত্রের সার্টিফিকেটটা জমা করে দিয়েছে। হ্যাঁ, আপনি গতকাল রাতে নিচের ঘরেই ছিলেন তো? হ্যাঁ, কেউ একজন ব্যাগটা নিয়ে গিয়ে টেবিলের ওপর রেখে দেয়, আর আমিও জামা কাপড় বদল করে ঘুমিয়ে পড়ি। বেশ, ওই ঘরেই চলুন। নয়ন বাবুকে সঙ্গে করে পুনরায় ওই ঘরে গিয়ে বেশ কিছু জিনিসপত্র ঘেঁটে দেখলেও তেমন সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। রাতের বেলা এখানে অনেক রক্ত ছিল। সেগুলো কে পরিষ্কার করেছে? কেউ করেনি। সবাই বলছে এখানে নাকি কিছুই ছিল না, কিন্তু ওই ভেজা ভেজা তরলটা তো আমার শরীর স্পর্শ করেছে, আমি টের পেয়েছি। এরকম তরল এর আগেও আপনার শরীরে পড়েছে? না, এই প্রথমবার। তবে এর আগে ভ্যাম্পায়ার এসে জলের গ্লাসে আমার জন্য টাটকার মানে তাজা রক্ত রেখে গিয়েছিল। ওই রক্ত খেলে নাকি আমার মধ্যে অনেক ক্ষমতা চলে আসবে, কিন্তু শর্ত একটাই, আমিও মানুষ থেকে ভ্যাম্পায়ার হয়ে যাব। সেদিনও চলে যেতেই আমি সারা ঘরে জ্বালিয়ে ওই রক্তটা পর্যবেক্ষণ করি। আমার এতটা ভুল হতে পারে না। ওই গ্লাসটা পরীক্ষা করব বলে খুব যত্ন করে রেখেও দিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে উঠে আর কোনো গ্লাস খুঁজে পাইনি। অথচ আমি ছিটকিনি না খুললে কেউ ভেতরেও আসতে পারবে না। অনিরুদ্ধ মেঝেতে বসেই নিজের রুমাল দিয়ে মেঝেটা একবার মুছে নিয়ে রুমালটা পকেটে ভরল। আপনার বাড়ি থেকে কখনো কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়নি? নয়নবাবু কিছু একটা বলতে যাবেন, ঠিক সেই সময় একজন যুবতী হন্তদন্ত হয়ে ছুটে এসে একেবারে দরজায় ধাক্কা খেল। পরনে দামি সিল্কের শাড়ি, কেশ আলু লাইটো, হাতে একটা সোনার বালা, অনামিকায় আবার একটা ব্যান্ডেজও রয়েছে। নয়নদা, নয়নদা, আপনি আপনি ঠিক আছেন তো? আপনি কে? আপনাকে তো ঠিক ছিলাম না। তার আগে বলুন আপনি কে, আর সাত সকালে এই বাড়িতে কি করছেন? প্রশ্নটা যখন আমি আগে করেছি তখন উত্তরটাও প্রথমে আমার পাওয়া উচিত। এই বাড়িতে সবাই আমাকে এক ডাকে চেনে, কিন্তু আপনি চিনতে পারছেন না, তার মানে আপনি নয়নদার কাছের কেউ নন। তাহলে আমিও আপনাকে কিছু বলতে বাধ্য নই। এই সময় তোমাকে এখানে কে ডাকলো? বৌদি টেলিফোনে জানালেন আপনার নাকি খুব শরীর খারাপ করেছে। আমি তো ভয়েতে সব কাজকর্ম ফেলে ছুটে এসেছি। কেন, আপনি কি ডাক্তার? তার চেয়েও বেশি কিছু। পর্ণা, তুমি এখন নিজের বাড়িতে যাও, আমি তোমার সাথে অফিসে দেখা করে নেব। না না, উনি এসে ভালোই করেছেন। নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ। আপনার সঙ্গে আলাদা করে কিছু কথাবার্তা বলতে চাই। ও, তার মানে এই কারণেই আজ ডেকে পাঠানো হলো। আপনারা এই ঘরেই কথা বলুন, আমি বেরিয়ে যাচ্ছি। বসুন পর্ণা দেবী। আপনি এই অফিসে কত বছর ধরে কাজ করছেন? প্রায় 4 বছর। নয়নবাবু আপনার কে হন? আমি দাদা বলেই সম্বোধন করি, অনেকটা আত্মীয়তা হয়ে গেছে। যা বলছেন সেটা ভালো করে ভেবে বলছেন তো? একসাথে কাজ করতে করতে মন দিয়ে ফেলেছি। আশা করি এই উত্তরে আপনি সন্তুষ্ট হয়েছেন। উনি বিবাহিত এটা জানার পরেও ভালোবেসে ফেললেন? উনি এই জীবনে সুখী নন। এটা আপনাকে কে বলেছে? নয়নদা নিজেই স্বীকার করেছেন। মিথ্যা কথা বলেছেন। উনি শুধুমাত্র আপনাকে ব্যবহার করছেন। সুখী না হলে ওনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলো কিভাবে? অনিরুদ্ধর কথা শুনে পর্ণাদেবীর চোখ দুটো একেবারে রাগে যেন জ্বলে উঠল। দেখুন, এত কথার মধ্যে আমি যেতে চাই না। বর্তমানে উনি খুশি নন, এটাই আসল কথা। তাই জন্য ওনাকে ভ্যাম্পায়ারের ভয় দেখিয়ে নিজের কাছে নিয়ে যেতে চাইছেন। তা আপনার ঠিকানাটা একটু বলুন তো। না, এই কথাগুলো আমি আগেও শুনেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। আমি জানি না আপনারা কোন কারণে আমাকে জেরা করছেন, তবে আমি সত্যি মন থেকে চাই নয়নদা যাতে সুস্থ থাকেন, সুখী থাকেন। সেই সুখের পথ যদি বৌদির সাথেই লেখা থাকে তাও সই। একজন অন্তত ভালো জীবন পাক। নবুও না ওর বাবাকে খুব ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। বৌদি তো আগে ছেলেটাকে খালি মারধর করত।
মাকে একদম জমের মতন ভয় পায় বলেই তো একজন কেয়ারটেকারকে রাখতে হলো। আমি বলেছিলাম বাচ্চাটাকে আমাকে দিয়ে দিলে আমি দেখাশোনা করব, কিন্তু কিন্তু ওরা কেউ রাজি হয়নি। শুনেছি এই বাড়ির বাচ্চাটাও নাকি আপনাকে খুব পছন্দ করে। হ্যাঁ, সব বাচ্চারা তো সমান হয় না, ও একটু অন্যরকম হয়েছে। তবে না, ওর মধ্যে অনেক গুণ আছে জানেন, খুব সুন্দর ছবি আঁকে। ধীরে ধীরে ওর মায়ের জায়গাটা দখল করার চেষ্টা করছেন? যদি করেও থাকি, বেশ করেছি। আমার আর কিছু বলার নেই, আমি উঠছি। কিন্তু আমাদের যে এখনো আরো অনেক কিছু জানার আছে। দুলালী বৌদির কাছ থেকে জেনে নেবেন। ওনার কথাই তো এখন এই পরিবারের বেদ বাক্য। পর্ণাদেবী ওখান থেকে না কুঁচিয়ে চলে গেলে আমি আর অনিরুদ্ধ একে অপরের দিকে তাকিয়ে ইশারায় একটা কথোপকথন সেরে ফেললাম। নয়নবাবু, ভেতরে আসুন। আমি জানি আপনারা কি বলতে পারেন। পর্ণার ব্যবহারে আমিও খুবই দুঃখিত। ওর হয়ে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। দয়া করে ওর কোনো কথা তেমনভাবে ধরবেন না। না, ঠিক আছে, সব দিক বিবেচনা করে আমি বলবো। আপনার হয়তো মানসিক কোনো সমস্যা থাকতে পারে, একটু ডাক্তারের সঙ্গে কথা বলে দেখুন। আমাদের ফ্যামিলি ডক্টরকে এগুলো বলেছিলাম, উনি বলেছিলেন অত্যাধিক দুশ্চিন্তা থেকে এগুলোর জন্ম হয়। বেশি কিছু বললে কতগুলো কড়া ঘুমের ওষুধ চাপিয়ে দেন। আপনি পোশাকটা বদল করে আমাদের সঙ্গে একটু বাজারের দিকে চলুন তো। কেন? তাতে কি হবে? আগে যেটা বলছি সেটা করুন। নয়নবাবু একটু দোনোমনো করে তৈরি হয়ে রাস্তায় নামতেই অনিরুদ্ধ একটা সিগারেট বাড়ি দিয়ে বলল, নিন, ধরুন। একটা শোকটান দিলে মনটা একটু হালকা লাগবে। আপনি কি একটা বলবেন বলছিলেন? এত তারা কিসের? আচ্ছা, আপনার দাদা ওই সামনের ক্রসিংটায় মারা গিয়েছিলেন, তাই না? না না, এটা নয়, আরো আগের। অনিরুদ্ধ ইশারা করে আমাকেও সামনের দিকে এগিয়ে যেতে বলল, আর সবার আগে পথ প্রদর্শকের ভূমিকায় রাখল নয়নবাবুকে। এই যে দাদার বডিটা যখন পাই, তখন একটা হাত ওর মাথার নিচে রেখে অন্য হাতটা কেমন মুড়ে পড়েছিল। নিশ্চয়ই কোনো বডির পোস্টমর্টম করাননি? না, সাহসে কোলায়নি। আচ্ছা, বলছি, এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে এসব আলোচনা না করাই বোধহয় ভালো হবে। কারো কানে গেলে কিছু ভাবতে পারে। অন্য একটু কোনো জায়গায় গিয়ে আর কি। হ্যাঁ, ওদিকে চলুন। খুব জাগ্রত একটি মন্দির আছে, সিঁড়িতে বসতে পারবেন। মন চাইলে দুপুরের ভোগ খেয়েও যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো। অনিরুদ্ধ, এসো। ওখানকার ঠাকুরমশাই আমার পূর্ব পরিচিত। আমাদের বাড়িতে কোনো পূজা পার্বণ লাগলেও ওনাকে দিয়ে সমস্ত সম্পন্ন করাই আমরা। খুব জ্ঞানী মানুষ, শ্রী হরিশ রামানন্দ গুরুর শিষ্য ছিলেন। এখন ওনার নিজেরই বয়স হয়েছে, চোখে ভালো দেখেন না। তারপর ওনার মেয়েটা অকালে চলে গিয়ে বাপটাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। শুনেছিলাম সেই মেয়েকে নিয়ে বেনারসে গিয়ে নিজের শেষ সময়টা কাটানোর স্বাদ ছিল। কিন্তু ওই যে কথায় বলে না, যতই যা হোক মা গঙ্গা নিজে থেকে না টানলে কারোর পক্ষেই অন্তর্জলি যাত্রা করা সম্ভব নয়। বুদ্ধি করে মেয়েকেও দিব্যি বৈরাগী হবার শিক্ষা দিয়েছিলেন। আমরা তো ভেবেছিলাম বাপের পরবর্তীতে ওই মেয়ে মন্দিরের সেবার হাল ধরবে। ওনার সন্তান মারা গেলেন কেমন করে? সে অনেক বড় মারণ রোগ। পেটের ভেতরে বহু অঙ্গ প্রত্যঙ্গে ঘা হয়ে গিয়েছিল। সে সময় মেয়েটাকে দেখে আমারও খুব মায়া হতো। কেমন ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে থাকতো। খিদে পেলেও পেটের জ্বালার কারণে কিছুই খেতে পারতো না। ঠাকুরমশাই একটা সময় আমার কাছেও বেশ কিছু টাকা ধার করে ওর শুশ্রূষার জন্য ওষুধপত্র কিনেছিলেন। তারপর আবার যজমানি করে ধীরে ধীরে সব শোধ করে দিয়েছেন। শোধ দিতে না পারলেও আমি জুলুম করতাম না। কোন হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন? আগে তো আমাদের পারিবারিক ডাক্তারকে দিয়ে চিকিৎসা চলছিল। তারপর ডাক্তারবাবু বললেন ওই ব্যাধি ওনার ওষুধে সারবে না, আরও কড়া কিছু দিতে হবে। এই বলে উনি একখানা হাসপাতালে নাম লিখিয়ে ভর্তি করিয়েছিলেন। সবাই অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষটা সুন্দর হয়নি। এই তো দিব্যি কথা বলতে বলতে মন্দিরেও চলে এলাম। এখানেই বসো, ওপরে ওঠার দরকার নেই। হ্যাঁ, কেন? এত দূর যখন এলেন, একবার লোকনাথ বাবাকে দর্শন করে যান। সে পরে কোনো এক সময় হবে ক্ষণ, তার আগে কাজের কথায় আসি। নয়নবাবুকে থামিয়ে দিয়ে বার দুয়েক পিছনে তাকিয়ে অনিরুদ্ধ বলতে শুরু করে, আচ্ছা, আপনার কোনো জাত শত্রু রয়েছে? ক্ষীরোদের ওপর একটা আবছা সন্দেহ করা যেতে পারে, তবে ঠিক সঠিক প্রমাণের অভাবে কিছু জোর দিয়ে বলতে পারবো না। ও আমার কলেজ জীবনের বন্ধু, তবে এর আগেও একবার আমাকে খুন করার চেষ্টা করেছিল। সেটা কিরকম? আমরা সেইবার পাহাড়ে ঘুরতে গেছিলাম।
সেখানে সন্ধ্যের সময় সবাইকে যখন গল্পগুজব করতে ব্যস্ত, তখন ও আমাকে আলাদা করে ডেকে ভিড় থেকে সরিয়ে আনে, তারপর প্ল্যান সেট করবে বলে বুদ্ধি দেয়। আমিও প্রস্তাবে রাজি হয়ে যাই। সাথে আরও দুজন ছিল, রাঘব আর ভোলা। সেই সময় ক্ষীরোদ বলেছিল আত্মা ডাকতে গেলে আগে হাত চিরে রক্ত দিতে হবে। প্রথমে আমি এসবে রাজি হইনি, কিন্তু পরে যখন হাত কেটে রক্ত দিই তখন মুহূর্তের মধ্যে সারা শরীরে কেমন যেন যন্ত্রণা শুরু হয়। তারপর চিৎকার করে লোক জড়ো করতেই ওনারা আমায় নিকটস্থ ডাক্তারের চেম্বারে নিয়ে যান। ওখানে গিয়ে জানতে পারি যে ছুরিতে আগে থেকে বিষ মাখানো ছিল। এরপরে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে ছেড়ে দিলেন কেন? অনেক অনুনয় বিনয় করেছিল। পরে জানতে পারি দেনার দায়ে আমার সোনার হাত ঘড়িটা বেশি কিছু টাকা জোগাড়ের তালে ছিল। শুনে ক্ষমা করে দিয়েছিলাম। এদের প্রত্যেকের পুরো নাম আর ঠিকানাটা এই নোটপ্যাডে লিখে দিন তো। নয়নবাবু খসখস করে বেশ অনেক কিছু লিখে প্যাডটা আমার হাতে ধরিয়ে দিলেন। আচ্ছা, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়েটা তো দেখাশোনা করেই হয়েছিল? হ্যাঁ, বাবা নিজে পছন্দ করে বৌমা এনেছিলেন। দুলালী দেবীর বাপের বাড়ি কোথায়? আসানসোলে। তার মানে ওনার ভাই আপনার পাথরের ব্যবসা সামলানোর জন্য আসানসোল থেকে এখানে আসতেন? না, তখন তো এই বাড়িতেই থাকতো, তবে খুব দরকার পড়লে ওই বাড়ির থেকেও ছুটে ছুটে আসা যাওয়া করতো আর কি। আপনার স্ত্রীর বাপের বাড়ির ঠিকানাটাও এতে লিখে দিন। তা আপনার শ্যালক এখন কোথায় চাকরি পেয়েছেন? বেলঘড়িয়ার একটি কারখানায় বেশ ভালো পোস্টে রয়েছে। আমার সাথে মাঝে মধ্যে কথাবার্তা হয়। দুলালির সাথে আমার কিছু মতের অমিল থাকলেও ওর ভাইয়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো। বিশেষ করে ও যখন আমাদের ব্যবসাটা দেখাশোনা করতো তখন কোনো কিছু আমাকে না জানিয়ে করতো না। এমনকি এসব কথা আমার বাবার কাছে গিয়েও আলাদা করে কখনো বলতে শুনিনি। আমার দাদার চেয়েও ওর সাথে আমার বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বয়স কম আর এমনিতেই খুব বিনয়ী মানুষ, পেটে ভালো বিদ্যে আছে। বরং ওর বাড়িতে এত ঘন ঘন যাতায়াত করা নিয়ে দুলালি নিজেই একটু রাগারাগি করত। ওর মনে হতো বাবা হয়তো আমাদের দুই ভাইকে ঠকিয়ে ওর ভাইয়ের নামে সব কিছু লিখে দিতে পারেন। তিনি আমাকেও অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এবার আপনি খুব সাবধানে নিজের বাড়ির দিকে রওনা দিন। আমাদের অফিস আছে। আসলে আগে কিছু জানাইনি তো, তাই ছুটি নিতে পারবো না। আচ্ছা, জয় বাবা লোকনাথ। নয়নবাবু চলে যেতেই আমি অনিরুদ্ধকে বললাম, আচ্ছা তুমি কি এর মধ্যে আসানসোল যাবে বলে মনস্থির করছো? প্রয়োজন পড়লে তো যেতেই হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে অনিরুদ্ধ ওখানে উপস্থিত দর্শনার্থীদের উপর নজরদারি করতে শুরু করলো। প্রথমে মনে হয়েছিল ও হয়তো কারো জন্য অপেক্ষা করছে, হয়তো আসল দোষী সেই স্থানে এসে উপস্থিত হতে পারে। কিন্তু না, সেই ভ্রম খুব শীঘ্রই কেটে গেল। তার উপর যখন একঘেয়েমি কাটাতে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করল, তখন আমি তেড়ে মেরে জবাব দিলাম, এসব কি করছো? আরে এখানে মন্দিরের সামনে সিগারেট খাওয়া নিষিদ্ধ। ওনার মন বড় চঞ্চল, ঈশ্বরের কাছে সুমতি প্রার্থনা করুন, সব ঠিক হয়ে যাবে। আমাদের কাণ্ড কারখানা দেখে মন্দিরের পূজারী স্বয়ং সেই স্থানে শান্তির জলের ঘটি নিয়ে হাজির হন। ওসব দূষিত বস্তু যত শীঘ্র ত্যাগ করবেন ততই মঙ্গল। কেন? শুধুমাত্র ধূমপান করাই কি মহাবিশ্বের সবচেয়ে বড় অপরাধ? ধূমপান করলে তো শুধুমাত্র নিজের ক্ষতি হয়, অথচ এত মানুষ যে দিন রাত সবকিছু জেনে শুনে অন্যের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, তখন পাপ হয় না? আপনার কথা যুক্তিসঙ্গত, তবে সব কিছু বোধ হয় এই মাপকাঠিতে ফেলে বিচার করা সম্ভব নয়। ওম শান্তি, ওম শান্তি। আমরা দুজনেই এক বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিলাম। ও, নয়ন বাবু আপনাদের বন্ধু? হ্যাঁ, জেনে ভালো লাগলো। না না, উনি নন। ওনার সঙ্গে তো রাস্তায় দেখা হলো। আমরা প্রবীরের বাড়িতে এসেছিলাম, কিন্তু ওর বাড়ির সামনে পৌঁছতেই দেখলাম ফটকে তালা ঝুলছে। হয়তো এখানে আর থাকে না। বহু বছর পর দেখা করতে এসেছিলাম তো সঠিকভাবে কিছুই জানা নেই। ও ছেড়ে দিন, ভাগ্যে নেই। আসলে ভাগ্য বড়ই নির্দয় লীলাভূমি। সব কিছু চাইলেও মন মতো হয় না। সে আপনি সারা জীবন যতই পুণ্য করুন না কেন, ফল পাবেন না। কি যে বলেন! আপনাদের মতো ব্রাহ্মণদের ডাক চিরকাল ভাগ্য রচয়িতাদের দরবারে আগে পৌঁছয়। যদি সত্যি তাই হতো তবে বোধ হয় আমার চেয়ে সুখী আর কেউ হতো না। স্ত্রী, সন্তান সব কিছুই থাকতো। দুঃখিত, আমি আসলে এমন কিছু আশা করিনি।
আপনাকে এত বিচলিত হতে হবে না। এসব তো কেউ দূর থেকে দেখে অনুমান করতে পারে না। আমি কিছু মনে করিনি। ঠাকুরমশাই, আপনি কত বছর ধরে এই মন্দিরের সেবায়িত হিসেবে কাজ করে চলেছেন? প্রায় বাপ ঠাকুরদার আমল থেকে। ছোটবেলা থেকে বার্ধক্য পুরোটাই আমার এইখানে কাটলো। আর যার কথা বলছিলেন ওনাকে আপনি কেমন করে চিনলেন? ওনার বাবার সাথে আমার বেশ সখ্যতা ছিল। তার তো গত হবার বয়স না হতেই এক দুর্ঘটনায় মারা গেলেন। আরে, কি হয়েছিল বলুন তো? সেসব তো জানা নেই। এই ভদ্রলোকের জীবনেও অনেক বেদনা, সবাই একে একে শেষ হয়ে যাচ্ছেন। হয়তো এবারে উনিও। না না, ঈশ্বর ওনাকে দীর্ঘ জীবন প্রাপ্ত করান। ওনার একখানি সন্তান হয়েছে, আমাদের চেয়ে পৃথক। অন্তত তার মুখ চেয়ে বেঁচে থাকুক। জানি না, ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলেও তো মনে হলো হয়তো নিজে থেকেই কিছু একটা করে ফেলতে পারেন। এই নিয়েই তো সাবধান করছিলাম, কত লক্ষ জনই পার করে মনুষ্য জন্ম লাভ করা যায়। এটা শেষ করে দেওয়া কি মুখের কথা? তা আপনার বাড়ি কোথায়? আসানসোলে। কিন্তু কেন বলুন তো? ওই বাড়ির গৃহবধূর বাপের বাড়ি ওই স্থানে। আমার মেয়েটাও মরার আগে একবার সেই বাড়িতে পা রেখেছিল। ঘুরতে গিয়েছিল? না, ঘুরতে পাঠায়নি। আমার মেয়ে সুস্থ সবল থাকাকালীন ওখানকার একটা আশ্রমে অন্যান্য অনাথ মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য সব কিছু শেখাতো। সেলাই, বেতের কাজ, তারের সূক্ষ্ম আলোকসজ্জা, এসব। এখনো সেই আশ্রম রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে শিল্পজ্ঞান আশ্রম বলে যে কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। বেশ, আপনার সঙ্গে কথা বলে অনেকটা স্বস্তি পেলাম। আজ তবে উঠি। ও, আপনার নামটাই তো জানা হলো না। নীলোৎপল ভট্টাচার্য। আচ্ছা, আমি অনিরুদ্ধ, আর ও হলো অনিমেষ। আশা করি আবার কখনো দেখা হবে। নমস্কার। সেদিন আর এই কেস নিয়ে বেশি ছুটাছুটি করার সুযোগ হয়নি। দুজনেই সাময়িকভাবে এটাকে সরিয়ে রেখে নিজেদের অফিসের কাজে মনোনিবেশ করেছিলাম। তবে কাজের ফাঁকেও বেশ কয়েকবার বিভিন্ন বিষয় আমার মাথায় ঘুরপাক খেয়েছে। এই যেমন পর্ণাদেবীর মতো এত ভালোবাসা ভয়াবহ রূপ নিয়ে সকলকে সরিয়ে ফেলতে চাইছে কিনা। কারণ এই পরিবারে যদি কেউ বেঁচে না থাকে তবে ভালোবাসা পূর্ণতা পেতে আর কোনো বাধা থাকবে না। কিংবা দুলালী দেবী নিজেই হয়তো বাচ্চাটাকে অবহেলা করে শুধু সম্পত্তির মালিকানা অর্জন করবার জন্য ওকে ব্যবহার করছেন। কিংবা এটাও হতে পারে যে অর্থের কারণে ওই ক্ষীরোদ নামের ব্যক্তি দূরে বসেও অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এই বাড়ির খবরাখবর নিয়ে সবকিছু লণ্ডভণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষত এই বাড়ির এতগুলো কর্মচারীর মধ্যে দূত হিসাবে যে কোনো একজন কর্মচারীকে গুপ্তচর হিসেবে নিয়োগ করা যেতেই পারে। এই এতগুলো প্রশ্ন আর তার পাশাপাশি ওই ভ্যাম্পায়ার রহস্য। ওমা, আপনি তো আজ সকালে একবার এই বাড়িতে এসেছিলেন, হঠাৎ এখন আবার আসতে গেলেন কেন? আর ভেতরে ঢুকলেনই বা কেমন করে? আপনাদের দারোয়ান আজ বিনা বাক্য ব্যয়ে প্রবেশের অনুমতি দিলেন। আসলে সকালে আপনার বাচ্চাটিকে দেখেছিলাম, তবে খালি হাতে এসেছিলাম বলে ওর সঙ্গে কথা বলা হয়নি। এখন কি ওকে একটু ডেকে দেওয়া যায়? বেশ, উপরের ঘরে আসুন। এইবার এইখানে হলুদ রংটা করে ফেলো। উমা ম্যাডাম, আসুন আসুন, সরে বসো। নবু, মাকে বসতে দাও। মিতা, উনি একটু নবুর সাথে কথা বলতে চান। আমি বাইরে আছি, তবে ও একা থাকলে হয়তো ভয় পাবে, তাই তুমি ওর সাথেই থাকো, কিন্তু ওনার কাজে বাধা দিও না। ম্যাডাম, এর আগেও অনেকগুলো বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। এই সমস্ত কাজে বাচ্চাদের না বসানোটাই ভালো, এতে কিন্তু ওদের মানসিক সমস্যা বাড়ে। আর তাছাড়া দেখুন, আপনার সাথে স্যারের কী ঝামেলা রয়েছে সেটাও কেমন করে জানবে বলুন তো? এসব কিন্তু ওকে প্রশ্ন করাটাও বৃথা। বাচ্চাটা যখন আমার, তখন ওর সাথে কি হবে সেটা আমাকেই ঠিক করতে দাও। আর কথায় কথায় তোমার স্যারের হয়ে সালিশি করার অভ্যেসটা বন্ধ করো। তোমার মাস মাইনেটা আমার বাপের বাড়ি থেকেই আসে, ফলত আমার কথা মতো না চললে তোমাকে দূর করে দিতে আমি কিন্তু দুবারও ভাববো না। নবু, এটা নাও,
তোমার জন্য একটা ছোট্ট উপহার। আঙ্কেল যেটা দিচ্ছে ওটা নাও। দুলালী দেবী, এবার আপনি আসতে পারেন। আচ্ছা নবু সোনা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ, মিতু শিখিয়েছে। আচ্ছা তাহলে একটা সুন্দর কবিতা বলে শোনাও তো। একটা রাজা, দুইটি রানী, সবাই করে ঝগড়া। প্রথম রানী ঘরে থাকে, গায়ে হীরা পান্না। এটা নয়, আরও কত কিছু শিখিয়েছি না তোমায়, ওগুলো বলো। আহা থাক না, ওর যখন এটা মুখস্থ আছে এটাই বলুক। না, সব জায়গায় সব কিছু বলা যায় না। এটুকু বাচ্চার যে এসব বোধ থাকে না সেটা আপনি জানতেন না? এমন কিছু ওকে শেখান কেন যেটা বাইরের কারোর কাছে আপনাদের লজ্জায় ফেলতে পারে? দেখুন, যতই হোক ও তো এই বাড়ির একমাত্র বংশধর, তাই ছোট থেকেই কে ভালো কে মন্দ এগুলো কিন্তু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। তার মানে এই কবিতাটা বাস্তবসম্মত। আচ্ছা তোমার সবচেয়ে কাছের বন্ধুকে? পড়না পিপি। আচ্ছা সে এই বাড়িতে এলে তোমার সঙ্গে খেলা করে? না, কিন্তু বাবা বলেছে পিপির কাছে অনেক টাকা। পিপিকে ভালোবাসলে পিপি আমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে। তুমি অ আ লিখতে পারো? হ্যাঁ হ্যাঁ, লিখে দেখাবো। মিথ্যে কথা কেন বলছো নবু? তুমি তো এখনো ভালো করে বর্ণই চিনতে শেখোনি, লিখবে কেমন করে? এই জন্যই তো কোনো স্কুলে তোমাকে ভর্তি নিতে চায় না। লেখার নামে খালি পৃষ্ঠা ভর্তি কাটাকুটি আর ছবি আঁকা। ঠিক আছে, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। কি বুঝলেন? সেটা সঠিক সময় হলে জানতে পারবেন। টাটা, আবার এলে চকলেট নিয়ে আসবে। হ্যাঁ। ছি, অমন হ্যাংলামি করে না। না না ঠিক আছে, হ্যাঁ বাবা, আমি অবশ্যই চকলেট নিয়ে আসবো। আচ্ছা আমাদের গলিতে অ্যাম্বুলেন্স ঢুকছে, কার আবার কি হলো বলো তো? হ্যাঁ, অফিস থেকে বাড়ি ফিরে দরজায় নক করতে যাব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম দরজাটা একটু ফাঁকা করা রয়েছে। বুঝতে পারলাম অনিরুদ্ধ আমার আগেই ফিরে এসেছে। তবে ভিতরে ঢুকে ওকে দেখতে না পেয়ে একটু অবাকই হলাম। এই অনিরুদ্ধ, অনিরুদ্ধ, এ কি দরজাটা খুলে রেখে কি কাজ করছো বলো তো? লোকজন ঢুকে আসবে, আর পাড়ায় কি কেউ অসুস্থ হয়ে পড়েছে নাকি? অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলাম। তুমি এসেছো, আমাকে বাঁচাও, আমি এখানে। একটা গোঙানি দেওয়া স্বর আমার কানে যেতেই আমি হন্যে হয়ে ঘরের এদিক ওদিকে অনিরুদ্ধকে খুঁজতে শুরু করলাম। তারপর হঠাৎ করে আবিষ্কার করলাম বাথরুমের সামনে ওর রক্তাক্ত দেহটা মেঝেতে কুঁকড়ে পড়ে রয়েছে। ওর পেটের কাছে কোনো একটা অস্ত্রের হাতল দেখা যাচ্ছে। হয়তো বাকি ধারালো অংশটা ততক্ষণে ওর শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁঝরা করে ফেলেছে। এরপর আর নিজেকে স্থির রাখতে না পেরে আমি ওর দিকে ছুটে গেলাম। এই অনিরুদ্ধ, এদিকে তাকাও, চারিদিকে তো রক্তে ভেসে যাচ্ছে। তোমার এরকম অবস্থা কে করলো? অনিরুদ্ধ, অনিরুদ্ধ চোখ খোলো, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। ওরা ওরা এসেছিল। কারা এসেছিল? কথা বলো, কথা বলো। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তোমার কিচ্ছু হবে না। বুঝেছি অ্যাম্বুলেন্সটাই বাড়ি দিকে আসছিল, কিন্তু ওরা যে পথ ভুলে আরো আগে চলে গেল। তুমি দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি অনিরুদ্ধ। এই না 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 না, যেও না যেও না অনিমেষ, আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি, ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ও বাবা। কথাটা শেষ করেই অনিরুদ্ধ উঠে বসল। তারপর ওর পেটের কাছে ধরে থাকা অস্ত্রটা আমার দিকে বাড়িয়ে দিতে বুঝতে পারলাম ওটা একটা ম্যাজিক ছুরি। চাপ পড়লে ফলার অংশটা ভিতরের দিকে চলে যায়। ছি ছি ছি, এগুলো কেমন ধরনের রসিকতা অনিরুদ্ধ? তোমার কাছ থেকে এগুলো আমি আশা করিনি একদমই। ছি, না না, এগুলো একদম ঠিক করোনি তুমি। আর রাগ করো না, এমনি দেখছিলাম বিপদে পড়লে তোমার মাথা কতখানি কাজ করে। তুমি তো বোকার মতন কিছু না ভেবেই আমাকে স্পর্শ করে ফেললে। এটা যদি সত্যিকারের দুর্ঘটনা হতো তবে যে তুমি নিজেই দোষী না হয়েও প্রাথমিকভাবে খুনের দায়ে ফেঁসে যেতে। চুপ করো। একটা মানুষকে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে খুব স্বাভাবিকভাবেই কেউ তখন শুধুমাত্র নিজেকে বাঁচানোর কথা ভাববে না? ভাববে। দেখো, আর রাগ করে থেকো না। আচ্ছা তোমাকে একটা আজব খবর দিই। নয়নবাবুর ঘরের মেঝেতে যেই রক্ত পড়েছিল সেটা আসল নয়। রক্ত গোটা ফলের নির্যাস বা রস বলা যেতে পারে, কিন্তু সেটার বর্ণ রক্তের সঙ্গে মিলিয়ে ফেলা খুবই স্বাভাবিক। আমি নিজেও আজ প্রথমবার দেখে তাজ্জব বনে গিয়েছিলাম। কিন্তু আমরা তো ওখানে কিছুই দেখতে পাইনি, তাহলে এই ফলের প্রসঙ্গ উঠছে কোথা থেকে? মনে করে দেখো,
আমি নিজে রুমাল দিয়ে মেঝেটা একবার মুছে নিয়েছিলাম, কারণ সেই সময় ওখান থেকে আমার নাকে কোনো আষ্টে গন্ধ আসেনি, বরং একটা মিষ্টি সুবাস ছড়ানো রয়েছে বলেই মনে হয়েছিল। নয়নবাবু একেবারেই সুস্থ ব্যক্তি, তবে ওনাকে পাগল করে দেওয়ার জন্য রাতের বেলা রক্তের দ্বারা ভয় দেখিয়েও পরে সেই রক্ত মেঝে থেকে পরিষ্কার করে ফেলা হয়, তাই জ্ঞান ফিরতেই সব কিছু গোলমেলে হয়ে যায়। আজকে আমি অফিসে না গিয়ে সারাদিন ধরে এসব নিয়ে একবার মেডিকেল ডিপার্টমেন্ট, আবার কখনো কেমিক্যাল বিভাগে, আবার পরবর্তীতে নয়নবাবুর বাড়িতে ওনার ছেলের সঙ্গে দেখা করতে ছুটোছুটি করেছি। এই জায়গাগুলো ঘোরার সুবাদেই একজন আমাকে এই ফলের সঙ্গে পরিচয় করান। তবে আশ্চর্যের বিষয়, এই ফলটা এখানকার নয়, মূলত চট্টগ্রামে এর চাষ করা হয়। তবে এত দূর থেকে এই ফল এখানে কে চালান দেয়? আর এই ভয় দেখানোর মতন কাজগুলো কে করেছে সেটা ধরতে পেরেছ? আর 2 দিন অপেক্ষা করো, সব জানতে পারবে। তবে তার আগে আগামীকাল সকালেই আমাকে একবার আসানসোলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশ, তো আমিও সঙ্গে যাব। না, এখানে তোমার অনেক কাজ রয়েছে। তুমি আগামীকাল রাঘব বাবুর বাড়িতে যাবে। শুনেছি ওনার বিবাহের জন্য পাত্রী দেখা সম্পন্ন হয়েছে। তুমি গিয়ে বলবে তুমি সেই পাত্রীর বাড়ির লোক, আর এই বিয়েটা হলে ওনার কাছে তোমাদের কিছু দাবি দেওয়া রয়েছে। যদি উনি এক কথায় সবকিছুতে রাজি হয়ে যান, তবে ধরে নিতে হবে দুলালী দেবী সেদিন রাঘব বাবুর নামটা উল্লেখ করে আমাদের একটু ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিলেন। আর ওখানকার কাজকর্ম মিটিয়ে তুমি একবার নয়নবাবুর বাড়িতে গিয়ে দারোয়ানের সঙ্গে আলাদা করে দেখা করবে। কিচ্ছু বলতে হবে না, মুখ বন্ধ রাখতে আজকে ওনার পকেট গরম করে দিয়ে এসেছি। শুধু একটা জিনিস পাওনা রয়েছে, আশা করি ওটা আজ রাতের মধ্যেই সরিয়ে ফেলতে পারবেন। আমি জানি এরপরে আর কোনো প্রশ্ন করা বৃথা, তাই মনের মধ্যে শত খচখচানি নিয়ে ওই রাতটা পার হবার অপেক্ষা করছিলাম। সকাল হতেই হাতে একটা বড় সুটকেস নিয়ে অনিরুদ্ধকে বের হতে দেখে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি ওখানে কয়েকদিনের জন্য থাকতে যাচ্ছ? না, তবে বড়সড় ব্যবসায়ী হবার ভরণ করার জন্য এটুকু না করলেই নয়। ঠিক আছে, এবার তবে আসি। ঠিক আছে, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। আমিও বেলা 12টা নাগাদ জাঁকজমক করে সেজে রাঘব বাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। হ্যাঁ, এখানে বসুন। জল মিষ্টিটা আসল কথার পরেই দেব না হয়। কি যেন বলছিলেন? আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করার জন্য প্রত্যেক মাসে আপনাদের সকলের খরচ বাবদ একটা মোটা টাকা পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ, আপাতত সেই কথাই ঠিক হয়েছে। ভিক্ষে করার এই অনন্য পদ্ধতি কারা ঠিক করেছেন? বাড়ির বড়রাই আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিয়েছেন। শালা, আমার কপালটাই খারাপ। বেঁচে বেঁচে যত সব খ্যাপাটে আমার ভাগ্যেই পড়ে। এখানে নিজে বিয়ের প্যান্ডেল খাটাবার জন্য লোকের কাছে ধার চেয়ে বেড়াচ্ছি, আর ওনার আবার উপরি পাওনার কথা বলেন। মশাই, আপনাদের এসব কথা না সেদিনই বলে নেওয়া উচিত ছিল, জানেন তো? তবে আমি আর এগোতাম না। ওই তো মেয়ের বয়স, তার উপর এমন আহামরি কিছু দেখতেও না। তার জন্য এই বয়সে নিজের শেষ জীবনের সামান্য জমানো পুঁজি আমি খরচ করতে পারবো না। আপনি আসতে পারেন। আর এমন শর্ত থাকলে আমাদের বাড়ির মেয়ে আজ কেন, আজকে থেকে 10 বছর পরেও কারোর সাথে আর সংসার করতে পারবে না, বুঝেছেন? আচ্ছা, বলছি, আরেকবার ভেবে দেখলে হতো না? আরে মশাই, বিয়েতে কী খাবার খাওয়াবো এই চিন্তায় অন্যকে প্রাণের হুমকি দিয়ে তোলা আদায় করেছি। আপনি আবার নতুন করে এ বিষয়ে এগোবার জন্য ভাবতে বলছেন? নিজের সম্মানটা ধুতির কোঁচার মতো তুলে নিয়ে বেরিয়ে যান আমার বাড়ি থেকে, নয়তো ঘাট ধাক্কা দিয়ে দূর করে দেব। অনিরুদ্ধর জন্য আমাকে শেষমেশ এমন দিনও দেখতে হলো। যদিও এই ব্যাপারে আমি ভদ্রলোকের দোষ দেখি না। লোকজন জড়ো করে মারধর না দিয়ে শুধুমাত্র যে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, এই আমার বাপের ভাগ্য। এরপর এই সাজেই নয়নবাবুর বাড়ির সামনে উপস্থিত হতেই দারোয়ান দাদা চুপিসারে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যাবার ইশারা করল। একটু এগিয়ে এসে কাগজটা খুলতেই বুঝতে পারলাম ওটা একটা প্রেসক্রিপশন। কাগজটা পুনরায় ভাঁজ করে কোমরে গুজে বাড়ি ফিরে এলাম। রাত 8টার সময় অনিরুদ্ধ বাড়িতে ঢুকতেই ও ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখে একটুখানি যেন আশ্বাস পেলাম। বললাম, কি ব্যাপার, কেসে সুরা হলো? তার আগে দারোয়ান কি দিয়েছেন সেটা দেখাও। এই যে। আগামীকাল একজন ডাক্তারের কাছে গিয়ে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কি জানতে চাইছো? সেটা এখন অজানাই থাক। ও রাঘব বাবুর বিষয়ে কিছু বললে না তো? আমাকে যে গণপিটুনি দেয়নি এটাই যথেষ্ট। আর হ্যাঁ, উনি সত্যি নিজের বিয়ের টাকা জোগাড় করার জন্য নয়নবাবুর কাছে হাত পেতেছিলেন। দুলালী দেবী কিন্তু কিছু ভুল বলেননি। বেশ, মিথ্যা না বলাই মঙ্গল। পরের দিন সকালেই আমার একটা অনভিপ্রেত তবে জরুরি কাজ এসে পড়ায় অনিরুদ্ধ একাই ডাক্তারবাবুর সাথে কথা বলতে বেরিয়ে যায়।
তবে দুপুরে দুজনে প্রায় একই সময় বাড়ি ফিরে আসি। এই অনিমেষ, তুমি নয়নবাবুকে টেলিফোন করে জানিয়ে দাও তো, আজ সন্ধ্যায় আমরা দুজন ওনার বাড়িতে যাব। তবে আরও কয়েকজনকে ডেকে আনতে হবে। নয়নবাবু যেন আজ দুপুরের মধ্যেই সকলকে জানিয়ে দেন ওনার শরীর খুবই অসুস্থ এবং ওনার হয়তো আর বাঁচার আশা নেই। তাই শেষবারের মতন ওনার কাছের মানুষদের একটু চোখের দেখা দেখতে চাইছেন। বুঝতে অসুবিধে রইল না যে আজকেই এই যাত্রাপালার মোক্ষম দিন। আমিও পুরো নাটকটা টেলিফোন মারফত জানিয়ে দিয়ে সন্ধে হবার জন্য অপেক্ষা করতে লাগলাম। নয়নদা, আপনার আজকের অসুস্থতার কারণটা সত্যি তো, নাকি এটাও আমাকে কলঙ্কিত করার কোনো অভিনব ষড়যন্ত্র? আজকাল এই বাড়িতে আসতে এত ভয় পাও কেন পয়না? ভয় নয় বৌদি, আমার রুচিতে বাধে। ও, আর এই বাড়ির গুরুজনদের বর্তমান থাকাকালীন অবস্থায় তাদের ছেলের সাথে একই ঘরে বসে দরজা বন্ধ করে দেবার বেলায় রুচি বিকৃত হবার কথা মনে হয়নি? যারা গত হয়েছেন তাদের প্রসঙ্গ টেনে কথা না বললেও চলে। অবশ্য এইসব বোধগম্য হবার জন্য শিক্ষার প্রয়োজন হয়। এই তো সবাই চলে এসেছেন দেখছি, খুব ভালো হয়েছে। কি উনি এইখানে কি করছেন? আপনারা একে অপরকে চেনেন নাকি? হ্যাঁ, ওনার সাথে সেদিন মন্দিরে বেশ অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল। বলেছিলাম না আবার দেখা হবে। যাক, এটা ধরুন দুলালী দেবী। এটা তো আমার ছেলের প্রেসক্রিপশন। এটা আপনি কোথা থেকে জোগাড় করলেন? বৌদিমণি, দয়া করে আমাকে পুলিশে দেবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনাদের অনুমতি ছাড়া কিচ্ছু করব না। এই শেষবার শুধু ওনাদের ভয়তে এই ছোট খোকার ওষুধের কাগজটা ওনাদের দিয়েছিলাম, আর কিছু করিনি। এসব কি হচ্ছে গৌরদা? তুমি কখন ওপরের ঘরে গেলে? আর তখন মিতুই বা কি করছিল? শুধু ওপরের ঘরে নয়, পকেটে কিছু উপরি পাওনা গুজে দিলেই উনি নিভৃতে যে কাউকে ফটক খুলে দেন, ঘরের জিনিসপত্র সরিয়ে বাইরে চালান করে ফেলেন এবং সর্বোপরি আপনার স্বামী সেদিন প্রবল মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন এবং সেই দিনগুলি নিজের পোশাকটা আপনার ভাইয়ের হাতে হস্তান্তর করে গুটি গুটি পায়ে নিজের ঘরেই চলে যান। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আপনি যাকে ভ্যাম্পায়ার বলে ভুল করেছিলেন সে আর কেউ নয়, আপনার নিজের শ্যালক। এতগুলো দিন ধরে আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা চালিয়ে শেষবেলায় পেছন থেকে ছুরি মারতে চেয়েছিলেন। আপনি বলতেন আপনার ঘরের ভেতর থেকে বন্ধ থাকলেও কেউ কেমন করে ভেতরে আসে। সেই ছিটকিনির ভেলকিও আপনার শ্যালকের ধাতস্থ। দরজার ওপরের কাঠে একটি মাঝারি আকারের ছিদ্র করে তাতে সরু দড়ি ঢুকিয়ে ছিটকিনিটা বেঁধে দিলেই দরজা বন্ধ করে বাইরে থেকে দড়ি টেনে ভেতরের ছিটকিনিটা তোলা যায়। তাই আপনাকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দেওয়ার পর দরজা বন্ধ করতে কোনো সমস্যা হতো না। ঠিক এই কারণেই আমি ওকে এই বাড়িতে রাখতে চাইনি। এবার সকলের শান্তি হয়েছে তো? যে মেয়ে চিরকাল নিজের বাপের বাড়িতে সব রকম সুযোগ সুবিধা ভোগ করে এসেছে, অভাব অনটন ভাবনা চিন্তা কাকে বলে কিচ্ছু জানে না, শুধুমাত্র ছোট ভাইয়ের বেলায় সর্বজ্ঞ আত্মসাৎকারী মেয়ের মুখে না এই সমস্ত কথা মানায় না। ধীরাজ, চুপ করো। এ তোমার কেমন রূপ? এত বিশ্বাসের এই পরিণাম দিলে? ধীরাজবাবু আর চুপ করে থাকবেন না, নিজে কি কি করেছেন বলতে শুরু করুন। বিশ্বাস করুন, আমি সত্যি জ্ঞান তো কারোর কোনো দিন ক্ষতি করিনি। আপনার স্বীকারোক্তি সম্পূর্ণ মিথ্যাও নয়, কারণটা আমি বলে দিচ্ছি। আপনি আসলে ডক্টর উৎপল সেনের হাতের পুতুল ছিলেন। আশ্চর্য, আপনি এর মধ্যে আমাকে টানছেন কেন? আমি তো নয়নবাবুর অসুস্থতার কথা শুনে ওনার চিকিৎসা করতে এলাম। আপনার চিকিৎসার জাদুতেই তো নবুর বিকাশ ঘটেনি। আপনি ধরা পড়ে গেছেন ডাক্তার। দেখুন, আপনি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নয়নবাবু, আপনি কিছু বলুন, আমি তো আপনাদের ফ্যামিলি ডক্টর। আপনি খুব ভালো করেই জানতেন এই পরিবারের প্রধান মাথাগুলোকে সরিয়ে ফেলতে পারলেই কোনো পার্টির ছেলেকে হাত করে খুব শীঘ্রই এই বাড়িটা দখল করে নিতে পারবেন। আর এসব বুদ্ধির জন্যই প্রপ হিসেবে ধীরাজবাবুকে প্রতিনিয়ত ব্যবহার করে গিয়েছেন। আসানসোলে আপনার যে একটা আশ্রম রয়েছে সেটাও আমি খোঁজ নিয়েছি। ধীরাজবাবুর ভ্যাম্পায়ার সাজার সময় টাটকা রক্তটা আপনার আশ্রম থেকেই আসতো। নীলোৎপলবাবু বলেছিলেন আপনি নাকি মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন কাজ শেখানোর ব্যবস্থা করেন। সেখানে গিয়েই জানতে পারি চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলের ওই নামনা জানা রক্তাক্ত ফল ত্রিপুরাতে জমি কিনে চাষাবাদ শুরু করেছেন, কারণ আমাদের এখানকার আবহাওয়ায় এই গাছ বাঁচিয়ে রাখা সম্ভব নয়। বীজ থেকে চারা গাছ, তারপর তাতে ফলন এলে সেখান থেকে আরও বৃক্ষরোপণ।
এই পদ্ধতিকে কাজে লাগিয়ে একটা বিরাট ব্যবসা ফেলেছেন। আর এগুলো শুধুমাত্র ধীরাজবাবুর কাজেই নয়, বিভিন্ন বস্ত্র সামগ্রী রং করতে ব্যবহার করছেন। কি হলো, চোখ নামিয়ে নিলেন কেন? ঠিক বলছি তো? ওখানেও আপনি এই নিজের ডাক্তারির কিঞ্চিত লাভের অংশ দান করে বহু মালিকানাহীন সম্পত্তি দখল করে সেগুলোর গুরুভাগটা একাই আত্মসাৎ করেছেন। উৎপলবাবু আমাকে দিনের পর দিন ভয় দেখাতো, তাই বাধ্য হয়ে আমি ওনার কথায়, ওনার সহযোগী হয়ে সবকটা কাজ করেছিলাম। কিন্তু আপনি কি জন্য ভয় পেয়েছিলেন? মাথার মধ্যে প্রসূনবাবুকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলার জেদ চেপে বসেছিল। উনি তো কোনো কাজকর্ম করতেন না, তাই সম্পত্তির বড় অংশটা ওনার নামে লিখে দেওয়া হয়েছিল। আমার সাথে নীরোদবাবু মানে দিদির শ্বশুরমশাই এইসব নিয়ে আলোচনা করতেন, তাই কে কতখানি পাবে এগুলো আমার সব নখদর্পণে ছিল। এই বাড়িতে এসে এত সম্পত্তি দেখে আমার মনে হিংসার জন্ম হয়। এতদিন ধরে আমি সব কিছু দেখভাল করলাম, আর শেষে কি না রমরমা ব্যবসাটা অন্য কেউ হাতিয়ে নেবে। তাই দিদির মনে প্রসূনবাবুকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। দিদি নিজেই আমাকে পরের বাড়ির ছেলে বলে আরও দূরে সরিয়ে দিতে শুরু করে। তবে এই বক্তব্যগুলো মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেনি। জামাইবাবুর সাথে আমাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য কথাবার্তা বলে। ততদিনে আমার সাথে জামাইবাবুর সম্পর্ক আরও সচ্ছল হয়। ফলত এই বাড়ি থেকে দূর হবার ভয় আমার একদম ছিল না। কিন্তু এই ঘোরালো বিষয়গুলো ডাক্তারের কানে গেলে উনি বলবেন নাকি প্রসূনবাবুকে সরিয়ে ফেলার জন্যই উনি আমাকে সাহায্য করবেন। তবে আমাকে শুধুমাত্র নীরোদবাবুর ঘরে ঢুকে একটা চিরকুট রেখে আসতে হবে, ব্যাস। আমি এইটুকুই কাজ করেছিলাম। পরবর্তীতে প্রসূনবাবুকে কে সরিয়েছিল? আর চিরকুটটাই বা ওনার বাজারের থলেতে গেল কেমন করে? আমি লোক লাগিয়ে ব্যস্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, আর তারপর সেই ভিড়ের মধ্যেই ছদ্মবেশের সাহায্যে এক ফাঁকে ওটা থলেতে চালান করে দিয়েছি। ছদ্মবেশ ধারণ করতে আপনি যে ওস্তাদ সেটা আমি অনেক আগেই টের পেয়েছি। নয়নবাবু নেশা করে বাড়ি ফিরলে যে মানুষটা তার কাঁধ থেকে ব্যাগপত্র নামিয়ে তাকে নিজের ঘরে শুয়ে দেয় সেটা আর কেউ নয়। দারোয়ানের পোশাকে আপনিই থাকেন। তবে চিরকুটের লেখাটা কাকে দিয়ে লেখাতেন? নবুকে দিয়ে, কারণ আমি জানতাম ওরকম একটা বাচ্চাকে সময় দেওয়ার মতো মন ও মানসিকতা দিদি বা জামাইবাবু কারোরই নেই। পর্ণা দেবীর সঙ্গে পরিচিত হওয়ার পর জামাইবাবুর সংসারের প্রতি মোহ একেবারে চলে যায়। এদিকে দিদি জামাইবাবুর মনের মতন নিজেকে তৈরি করতে থাকে, কিন্তু ওর যে সন্তান রয়েছে সেটা ভোলার চেষ্টা করতে থাকে ও। নবু তো এখনও সব বর্ণ চিনতেই শেখেনি, তবে যেই বর্ণগুলো মোটামুটি লিখতে পারে ঠিক সেই বর্ণগুলো দিয়েই মাথা খাটিয়ে ওই ছড়াগুলো বার করেছিলাম আমি। এবার বলুন তো, মিতু দেবী আপনার কে হয়? উনি আমার পরিচিত। শুধুই মুখ চেনা মানুষ? না, আমি ওনার মেয়েকে ভালোবাসি। বেশ, কিন্তু ওনাকে এই বাড়িতে ছদ্মবেশ ধারণ করার সাহায্য করে ঠাই আশ্রয় দেওয়ার কারণটা কি ছিল? এই ডাক্তারবাবু হলেন মিতু দেবীর স্বামী। জামাইবাবুর আপনাকে এখানে ডেকে আনা থেকে শুরু করে সব কিছু বাইরে খবরাখবর যেত। মিতু দেবী আমাকে এই বাড়ির প্রত্যেককে সরিয়ে ফেলার জন্য তাড়া দিচ্ছিলেন, আর ওনার মেয়েকে বিয়ে করার পূর্বে বেশ কিছু টাকা দাবি করেছিলেন। যদিও আমি এটা খুব ভালো করে জানি যে অর্থের কোনো অভাব কিন্তু ওনাদের নেই। ওনারা জানতেন যে আমার পক্ষে সদ্য চাকরি পেয়ে এতগুলো টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই সেই অছিলায় মেয়ের অন্যত্র বিবাহের একটা ব্যবস্থা করলেন আর আমাকে ভয় দেখালেন। এগুলো ওনার মেয়ে জানে? হ্যাঁ, জানে। তবে ওকে আমার সাথে দেখা করতে দেওয়া একদম হয় না। মেয়েটা সারাক্ষণ একটা বদ্ধ ঘরে বন্দি দশায় মরে বেঁচে আছে। অন্যের মেয়েকে ভালোবেসে একজনের বড় দাদাকে শেষ করে ফেললেন। আমি বুঝতে পারিনি আমার সামান্য একটা চাহিদায় এত ভয়ানক একটা দিন ডেকে আনবে। তার উপরে নিজের সংসার গড়ার তাড়া ছিল, তাতেও অনেক টাকা লাগতো, অনেক টাকা। নবুকে যেদিন সামান্য কিছুক্ষণের জন্য জেরা করেছিলাম সেদিনই মিতু দেবীর চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ ফুটে উঠেছিল। তার উপর নবু কিছু বলার আগেই ওকে থামিয়ে দেওয়া আরও সন্দেহর সৃষ্টি করে। নয়নবাবু, আপনি সর্বশেষ যেই রক্তাক্ত কাগজটি পেয়েছিলেন ওটা আমারই প্রেরিত। আমি ধারণা করেছিলাম ওটা হয়তো পর্ণা দেবী খুঁজে পাবেন, কিন্তু না। রাতের অন্ধকারে নিজের
লাজ লজ্জা খুইয়ে পরপুরুষের ঘরে রাত্রি যাপনের মতন এতটা বাড়াবাড়ি উনি করেননি। অথচ যার ওই ঘরে আসার কথাই নয়, ওটা তার হাতেই পাওয়া গেল। লুকোচুরি খেলার প্রসঙ্গটি আমি মন থেকে মেনে নিতে পারিনি। যেই ছেলের বিছানা থেকে নামতেই 2 থেকে 3 মিনিট সময় লাগে, তাকে হঠাৎ উপরতলা থেকে নিচতলায় নামিয়ে এনে লুকোচুরি খেলাটা খুব মেকি। তার মানে আমার বাবাকেও ওদের সাথে মিলিত হয়ে এই ছেলেটাই শেষ করেছে? না, আপনার বাবার মৃতদেহের পাশে ওই চিরকুটটা আমি রাখলেও আপনার বাবা কি করে মারা গিয়েছিলেন এটা আমি আজও জানি না। তোমাকে আমি পুলিশে দেব, একজনকেও ছাড়বো না। নীলোৎপলবাবু, আমি আপনার সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি তাতে এটুকু জেনেছি যে আপনি একজন সম্মানীয় ব্যক্তি। কিন্তু হঠাৎ এই অন্যায়ের দুর্মতি কেন চাপলো সেটা আপনি নিজের মুখেই স্বীকার করবেন, নাকি আমাকে তা বলতে সাহায্য করতে হবে? আমি ঈশ্বরের সেবায় হয়েও যে পাপ করেছি তার ফল আমি নিজেই দ্বিগুণ পরিমাণে ভোগ করছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। নীরদ বাবুকে হত্যা করার পিছনে আমার একটি ছোট্ট সাহায্য কাজ করেছিল। উৎপল বাবু চালাকি করে ওনার কয়েকটি ওষুধ বদল করে দেন, যাতে উনি খুব ঘন ঘন অসুস্থ হয়ে যেতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ শরীর স্বাস্থ্য ভেঙে পড়লে নীরদ বাবু সেটাকে জীবনের শেষকাল বলে ধরে নিয়ে ঈশ্বরের শরণাপন্ন হন। না চাইতেই এইসব গল্প কথা একদিন আমার সাথে আলোচনা করতে গিয়ে আমি ওনাকে সুস্থতার আশ্বাস দিয়ে রাধা মাধবের চরণামৃত পান করতে দিই। তাতে দুধের সাথে অত্যাধিক মাত্রায় কর্পূর মেশানো ছিল, আর সেই কর্পূর পেটে যেতেই ওনার অ্যালার্জি, বুকে ব্যথা, শরীরে কাঁপুনি এসব দেখা যায়, আর সব শেষে বমি। কোনো সুস্থ সবল ব্যক্তিকে ওটা খাওয়ালে তার স্নায়ুতন্ত্র ভেঙে পড়তো এবং কিডনির সমস্যা হতো। যেহেতু নীরদ বাবু আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন, তাই ওটা একেবারে ওনাকে স্বর্গদ্বার প্রাপ্ত করায়। কিন্তু এই কর্মের ফলে আপনার কি লাভ হয়েছে? আমার মেয়েটা সেই সময় দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। হাসপাতাল থেকে জানায় চিকিৎসার জন্য অনেকগুলো টাকা জমা করতে হবে। সৎ পথে পূজা পাঠ করে সারা জীবনেও কখনো অতগুলো টাকার মুখ দেখিনি, কিন্তু আমার অক্ষমতায় নিজের সন্তানকে হারিয়ে ফেলবো সেটাও মানতে পারছিলাম না। তাই আর ভালো মন্দ বিচার না করে টাকার জন্য উৎপল বাবুর প্রস্তাবে রাজি হয়ে যাই। কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত লীলা দেখুন। সেই সন্তানের জন্য অসৎ পথে গেলাম, তার অপারেশন হলো ঠিকই, কিন্তু তাকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আর আমি যদি বলি সেই মেয়েটিকে অসুস্থ করার পেছনেও উৎপলবাবুর ষড়যন্ত্র ছিল? না, এ হতে পারে না। আপনি কি বলছেন আপনি? উৎপলবাবু, ওনার প্রশ্নের উত্তর দিন। আপনার মেয়ের পেটের সমস্যাটা আমার ভুল চিকিৎসার জন্যই হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও বুঝতে পারিনি সেই ওষুধ এতটা গভীরে ক্ষত সৃষ্টি করবে যে ওর প্রাণহানি ঘটবে। বিন্দু যখন হাসপাতালে ভর্তি হয় তখন আমি নিজে গিয়ে ওর খোঁজখবর নিয়ে এসেছিলাম, কিন্তু ওখানকার ডাক্তাররা জানান ওর পাকস্থলীতে ঘা হয়ে গেছে, ফলত অপারেশন করেও আর কিছু করা যায়নি। আপনি কি সত্যি ডাক্তার? আরে আপনার চেয়ে তো কসাইয়ের মানসিকতা বোধ বেশি থাকে।
আমার আমার ঘৃণা হচ্ছে যে এমন একটা শয়তানের সাথে মিলে ওই ওই জঘন্য কাজে আমি নেমেছিলাম। মেয়েটিকে ঠিক কোন সময় থেকে মৃত্যুর দিকে ঠেলে দেন? ও একটু স্বাধীনচেতা মেয়ে ছিল। ঠাকুরমশাইয়ের মুখে আমার আশ্রম আর আমার দান ধ্যানের কথা শুনে ওর সেখানে যাওয়ার ইচ্ছা জাগ্রত হয়। আমিও আর এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আশ্রমের খাবারের সাথে ওকে বিভিন্ন ওষুধ মিশিয়ে ওর পাচনতন্ত্র বিকল করে দিয়েছিলাম। তবে আমার ধারণা ছিল ওটা হয়তো অস্ত্রোপচার করলে সারিয়ে তোলা যাবে। ধীরাজবাবু, আপনি যেই কাজ করেছেন তার ক্ষমা হয় না, তবে যেটুকু এই অন্ধকার জগৎ আপনার নিজের হাতে বেছে নেওয়া নয়, তাই আদালতের কাছে আমি আপনার শাস্তি লাঘব করার প্রস্তাব রাখব। সেই সঙ্গে মিতু দেবীর কন্যাও যাতে নিজের মতামত স্থাপন করে নিজের জীবনসঙ্গীকে বেছে নিতে পারে সেই ব্যবস্থাও করে দেব। আপনি যে তাকে ভালোবাসেন এটা তো বুঝলাম, এবার যদি সেও একইভাবে আপনাকে কামনা করে তবে তো আর কোনো সমস্যাই নেই। আর গৌরদা, আপনার হয়তো কারাবাস হবে না, তবে অন্যায়ের জন্য আইনের দৃষ্টি থেকে পুরোপুরি মুক্তিও পাবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন। সারা জীবন পূজা অর্চনা করে শেষে জেলের অন্য গলা দিয়ে নামবে না। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনার বন্ধুস্থানীয় একজনের রক্তে আপনার হাত রক্তিম হয়ে আছে। আমার পক্ষে আপনার সপক্ষে কিছু বলা সম্ভব নয়। আর ডাক্তারবাবু, বর্তমানে যত শীঘ্রই সম্ভব আপনার সার্টিফিকেট বাতিল করার চেষ্টা চলছে। আপনাকে এমনিতেও বাদবাকি জীবনটা গারদের ওপারেই কাটাতে হবে, তাই ওসব কাগজ নিয়েও আর কোনো লাভ নেই। আর মিতু দেবী, আপনি কাউকে হত্যা না করলেও হত্যার জন্য উস্কানিমূলক কর্ম করেছিলেন, ফলত আপনাকেও একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমার বাচ্চাটাকে কি তাহলে পুনরায় সুস্থ করে তোলা যাবে? হ্যাঁ, আমি খুব শীঘ্রই আপনাদের একজন ভালো ডাক্তারের সন্ধান দেব। নয়নবাবুকে সঙ্গে নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলে দেখবেন। আশা করি নবু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর পর্ণা দেবী, আপনার বয়স অনেক কম, এখন অনেক পথ চলা বাকিটা আপনি বুদ্ধিমতী মেয়ে, বুঝে নেবেন। এবার তবে চলি। সকলে একটু নিজেদের সংশোধন করে নতুন করে সব কিছু শুরুর চেষ্টা করুন। নমস্কার।